আসসালামু আলাইকুম। আমরা আজকে ভৌত রসায়ন ৩ এর চতুর্থ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান হফের ব্যাপকরণ পদ্ধতি, বিক্রিয়ার ক্রম নির্ণয়ের সমভগ্নাংশ পদ্ধতি এবং আর্হেনিয়াসের সমীকরণ প্রতিপাদন করব এবং আর্হেনিয়াসের সমীকরণ থেকে আমরা সক্রিয় শক্তি সম্পর্কে ধারণা নিব। আর সর্বশেষ আমরা আলোচনা করব ধারাবাহিক বিক্রিয়া কাকে বলে এবং ধারাবাহিক বিক্রিয়ার গতিবিদ্যা। আমরা গত ক্লাসে এই উপরের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, তখনই আমি বলেছি যে আজকে এর পরের লেকচারে আমরা এই 4টা প্রশ্ন আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান হফের ব্যাপকরণ পদ্ধতি। তাহলে এই যে এই প্রশ্নগুলো কি খুব সহজ, শুধু এই শেষের প্রশ্নটা একটু বড়, যে ধারাবাহিক বিক্রিয়ার গতিবিদ্যা, এটা একটু বড়। আর বাকি যে 3টা প্রশ্ন আছে এগুলো খুব সহজ, আপনারা ইজিলি এগুলো পারবেন। তাহলে দেখেন, আমরা প্রথমে আজকে দেখব যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান হফের ব্যাপকরণ পদ্ধতি। তাহলে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান হফের ব্যাপকরণ পদ্ধতি, এটা প্রমাণ করার জন্য আমরা জানি যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার n-তম ঘাতের সমানুপাতিক। আমরা যেদিন প্রথম লেকচার শুরু করেছিলাম, প্রথম ক্লাস বা প্রথম কথাটি আমরা বলেছিলাম যে বিক্রিয়ার হার আমরা কাদেরকে বলবো, যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ার ক্রম কি, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার n-তম ঘাতের সমানুপাতিক। দেখেন এইখানে দেখেন যে বিক্রিয়কের ঘনমাত্রা বলছে, তাহলে দেখেন এখানে কার কথা আমি বলছি, এখানে বিক্রিয়কের কথা বলছে। এখন যদি বিক্রিয়কের কথা না বলে যদি উৎপাদের কথা বলতাম, তখন কিন্তু এখানে প্লাস হইতো। এখানে যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কি হয়, আমাদের হ্রাস ঘটে, তখন আমরা যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়া চললে অবশ্যই বিক্রিয়কের ঘনমাত্রা আমাদের হ্রাস পাবে, এই জন্য এখানে একটি নেগেটিভ সাইন আসে। আমরা যদি উৎপাদ নিয়ে করতাম তাহলে আমরা তখন ডিএক্স বাই ডিটি ব্যবহার করি। উৎপাদের ক্ষেত্রে আমরা ডিএক্স ব্যবহার করি এবং বিক্রিয়কের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। আর এখানে এনটা কি, এটা বিক্রিয়ার ক্রম। আমরা জানি এখানে ঘনমাত্রার পাওয়ার যত থাকে তার ক্রম তত। শূন্য ক্রমের জন্য এন এর মান 0, এন এক মানে প্রথম ক্রমের জন্য এন এর মান 1 এবং দ্বিতীয় ক্রমের জন্য এন এর মান 2, এরকম ভাবে আমাদের চলে। তাহলে এটা কি আমাদের বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা n-তম ঘাতের যে সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে একবার এখানে কে ব্যবহার করা হয়েছে, যেখানে কেটা কি আমাদের একটা হার ধ্রুবক। তাহলে দেখেন এই যে বিক্রিয়াটা, এই সমীকরণটা থেকে আমরা এই যে ঘনমাত্রা আমার আছে, এই ঘনমাত্রাটা যদি এখন আমাদের কি হয়, যে দুটি ভিন্ন ভিন্ন ঘনমাত্রা হয়, তাহলে আমাদের সমীকরণটা, এই যে সমীকরণটা আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাই আমাদের দেখার বিষয়। যে এটা ঘনমাত্রা যদি আমি দুইটা ঘনমাত্রা দিই, দুটি ভিন্ন প্রাথমিক ঘনমাত্রার জন্য, তাহলে এই দুইটি প্রাথমিক ঘনমাত্রার জন্য আমরা কি করতে পারি, একবার C1 নিব আর একবার আমরা C2 নিব। তাহলে দেখেন আমি এখানে কি নিচ্ছি, প্রথমে C1 ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল কে C1 এর পাওয়ার আমাদের n। আবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এবং দুইটা যেহেতু আমরা ঘনমাত্রা নিতে চেয়েছি, এজন্য আরেকটা আমরা ঘনমাত্রা নিব, সেটা আমাদের ডি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ যেহেতু ব্যবহার হয়েছে, এখন আমরা 2 নম্বর সমীকরণ দেব, ডি C2 ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল কে C2 পাওয়ার n। এখন আমরা এই যে 2 নম্বর সমীকরণকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে কি করতেছি, আমি এই 2 নম্বর সমীকরণকে আমি 3 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতেছি। তাহলে ভাগ করলে কি থাকবে, দেখেন একটু আপনাদেরকে দেখাচ্ছে বিস্তারিতভাবেই, যে ডিটি এইটা কি আমাদের মূল ভগ্নাংশ ডি C2 ডিভাইডেড বাই ডিটি, আর এইদিকে থাকতেছে আমাদের, যেহেতু এখানেও কি আমাদের কে আছে আর এখানেও কে আছে, তাহলে উপরে কে নিচে কে গিয়ে কি থাকে, কাটা যায়। আর উপরে থাকতেছে আমাদের C1 আর নিচে থাকতেছে C2। আর এখন দেখেন এই C1 এর পাওয়ারও n আর C2 এর পাওয়ারও n, তাহলে আমরা এটাকে লিখতে পারি
মানে দুইটার উপরে কি পাওয়ার আমরা n দিতে পারি। এখন এই যে সমীকরণটা আমরা পাইলাম, এই সমীকরণের উভয় পাশে যদি আমি লগ নেই তাহলে, বা লন বা লগ যে কোনোটা আপনারা নিতে পারেন, বা এখানে লগারিদম যদি আমরা নেই তাহলে দেখেন যে এই মাইনাস এবং এই মাইনাস কি যায়, কাটা যায়, কাটা গিয়ে থাকতেছে লগ নিলাম আমি উভয় পাশে লগারিদম, যে উপরেরটা হচ্ছে ডি সি ওয়ান ডিভাইডেড বাই ডিটি। আর আমরা জানি লগের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে আমাদের কি ব্যবহার করতে হয়, বিয়োগ। তাহলে ল প্রথমে হচ্ছে আমাদের লবটা বসে ভগ্নাংশে, তারপর হচ্ছে আমাদের মাইনাস হর। তাহলে হরে আমাদের কি আছে, ডি সি টু ডিভাইডেড বাই ডিটি, এটা আমাদের হরে আছে। তাহলে ডান পাশে যদি আমি লগ নেই তাহলে আমরা জানি যে এই যে লগ যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে লগের ক্ষেত্রে এই পাওয়ারটা হচ্ছে কি প্রথমে আমাদের সামনে আসে এবং এই লগ এক্স এরকমভাবে আমরা লিখতে পারি এটাকে। তাহলে তদরূপভাবে আমরা যেহেতু উভয় পাশে লগ নিয়েছি তাহলে এই এনটা কি আসবে, আমাদের সামনে আসবে, এবং এটা আমরা কি লিখতে পারি যে লগ সি ওয়ান ডিভাইডেড বাই সি টু। আবার এটাকে কিভাবে লেখা যায় দেখেন, যে লগ সি ওয়ান বাই সি টু এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে লগ সি ওয়ান, যেহেতু লগের ক্ষেত্রে এই যে ভগ্নাংশ যদি থাকে মানে ভাগের ক্ষেত্রে আমাদের কি হয়, বিয়োগ হয়, লগ সি টু, এটা কিন্তু আমরা কি লিখতে পারি। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে হবে। দেখেন এখানে বিক্রিয়ার ক্রম, তাহলে আমরা বিক্রিয়ার ক্রম সমান সমান আমরা এখানে কি জানি, আমরা এন জানি। তাহলে এখানে হচ্ছে আমাদের এন এর মানটা হচ্ছে আমাদের বাহির করা লাগে। তাহলে এন এর মানটা বাহির করার জন্য আমরা এই ডান দিকের এই পদটাকে বাম দিকে নিয়ে আসবো এবং বাম দিকের পদটাকে ডান দিকে একসাথে কি করব, আমরা স্থানান্তর করব। তাহলে ডান দিকের পদটা থেকে যদি আমি বাম দিকে আনি তাহলে এটা থাকতেছে আমাদের লগ ডি সি ওয়ান ডিটি মাইনাস লগ ডি সি টু বাই ডিটি। এখন দেখেন আমরা যেহেতু আমাদের এন এর মানটা লাগবে, তাহলে এন এর মানটাকে আমি বাম দিকে রেখে এটাকে যদি টোটালি আমরা ডান দিকে নিয়ে যাই এই পদটাকে, তাহলে আমাদের কি আসে, ভাগ আকারে আসবে, যেহেতু এটা আমাদের গুণ আকারে আছে, মাইনাস লগ ডি সি টু বাই হচ্ছে আমাদের ডিটি। তাহলে এখন দেখেন আমাদের নিচে আসতেছে কি, নিচে আসতেছে লগ সি ওয়ান মাইনাস লগ সি টু। তাহলে এই যে সমীকরণটা আমরা পাইলাম এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। যদি আমি দেই তাহলে এই 4 নাম্বার সমীকরণে এই যে বিক্রিয়ক যে আমরা দুইটা নিছি, এই যে দুইটা বিক্রিয়কে যদি বিক্রিয়কের দুটি ভিন্ন ঘনমাত্রার জন্য দুটি পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি এই ডি ওয়ান ডি সি ওয়ান ডিটি বা ডি সি টু ডিটি এই মানগুলো যদি আমরা বাহির করে এই সমীকরণে যদি বসাই দেই তাহলে হচ্ছে কি আমরা বিক্রিয়ার ক্রম যে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা যদি কোনোভাবে এই যে ডি সি ওয়ান বাই ডিটি বা ডি সি টু বাই ডিটি এবং আমাদের ঘনমাত্রা তো দুইটা ঘনমাত্রা তো আমাদের জানা, তাহলে এই মানগুলো যদি আমি কোনো মতো বাইর করে এই সমীকরণে বসাই দিতে পারি তাহলে হচ্ছে কি আমরা এই সমীকরণের ব্যবহার করে হচ্ছে আমরা কি করতে পারবো, যে এইখানে আমাদের ঢালটা সময়ের বিপরীতে আমরা এটাকে কি করব, ঘনমাত্রা অঙ্কন করব। তাহলে এই দেখেন আমাদের আমরা যদি লেখচিত্র নেই তাহলে হচ্ছে আমরা একদিকে যাচ্ছে সময় আর একদিকে হচ্ছে কি আমাদের ঘনমাত্রা। তাহলে এইখানে আমরা একটা কি পাবো, ঢাল পাবো। তাহলে এই ঢাল সমান সমান হচ্ছে আমাদের কি হবে, ঢাল সমান সমান হচ্ছে আমাদের মাইনাস ডি সি ওয়ান বাই ডিটি, বা এটাকে আমরা সাধারণভাবে লিখতে পারি মাইনাস ডি সি বাই ডিটি। তাহলে এই ঢাল থেকে আমরা এই মানটা জেনে এই সমীকরণে বসাই দিলে হচ্ছে আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় যে আছে এই বিক্রিয়ার ক্রম হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আসা যাক আমাদের বিক্রিয়ার ক্রম যে নির্ণয় করলাম আমরা, তাহলে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের সমভগ্নাংশ পদ্ধতি। তাহলে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের জন্য আমরা এখন সমভগ্নাংশ পদ্ধতিটা হচ্ছে আমরা দেখব। তাহলে দেখেন এই যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের জন্য সমভগ্নাংশ পদ্ধতি, তাহলে এই পদ্ধতিতে বিভিন্ন প্রাথমিক ঘনমাত্রার সাথে
বিক্রিয়কের অর্ধবিয়োজনকাল বা এখানে বলা হচ্ছে অর্ধায়ু এর কি করা হয়, পরিমাপ করা হয়। তাহলে আমরা যখন আলোচনা করেছিলাম প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তখন আমরা আলোচনা করেছিলাম যে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ু হচ্ছে কি ধ্রুবক হয়, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ু হচ্ছে কি প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমরা যখন আমরা প্রথম ক্রম বিক্রিয়া আলোচনা করছিলাম, প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এর প্রারম্ভিক ঘনমাত্রা কি হয়, ব্যস্তানুপাতিক। তাহলে এই তৃতীয় ক্রম বিক্রিয়ার জন্য এই অর্ধায়ুটা হচ্ছে যে প্রাথমিক ঘনমাত্রার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে সমীকরণটা, এই তিনটা পদকে আমরা একটা সাধারণভাবে লিখতে পারি টি সমানুপাতিক 1 এর পাওয়ার n-1। তাহলে এখানে আপনি যদি n এর মান যদি 1 বসান, তাহলে দেখেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এইখানে যদি আপনি n এর মান, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আপনি যদি এই যে টি সমানুপাতিক কি হচ্ছে আমাদের 1 এর পাওয়ার n-1, তাহলে এই সমীকরণে আপনি যদি n এর মান যদি 1 বসান, তাহলে কি হচ্ছে, তাহলে 1 এর পাওয়ার 1-1 মানে 1 ইন্টু এর পাওয়ার হচ্ছে 0, আর এর পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1/1 ইকুয়াল হচ্ছে 1, যা হচ্ছে কি আমাদের ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা দেখলাম যে আমি এই n মান হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম যদি 1 হয়, তাহলে এই অর্ধায়ু হচ্ছে কি আমাদের একটা ধ্রুবক। আর যদি এখানে n এর মান যদি 2 হইতো, তাহলে n এর মান হচ্ছে কি আমাদের 2, তাহলে এখানে থাকতো আমাদের কি, এখানে থাকতো হচ্ছে আমাদের 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকতো 1, তাহলে এখানে থাকতো আমাদের কি a। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু হচ্ছে আমাদের প্রাথমিক যে ঘনমাত্রা আছে এর হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এই সমীকরণটাকে আমরা সাধারণভাবে হচ্ছে কি এভাবে লিখতে পারি, যেখানে এই পদগুলোর হচ্ছে দেওয়া আছে যে টি হচ্ছে বিক্রিয়ার নির্দিষ্ট অংশ সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, এ হচ্ছে আমাদের প্রাথমিক ঘনমাত্রা, এ হচ্ছে বিক্রিয়ার ক্রম, আর কে হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে যদি দুটি ভিন্ন পরীক্ষার জন্য A1 এবং A2 যথাক্রমে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হয়, তাহলে T1 এবং T2 অনুরূপ সময় হয়, তখন আমরা এই যে সমীকরণটা আছে, এই যে এই সমীকরণ এটা হচ্ছে আমাদের যদি 1 নম্বর সমীকরণ আমি দেই, তাহলে এই সমীকরণটা সমান আমরা কি লিখতে পারি, এই সমীকরণটা সমান আমরা লিখতে পারি যে দুটি ভিন্ন ঘনমাত্রার জন্য, তাহলে এই T1 এর জন্য আমাদের কি হবে, T1 এর জন্য হচ্ছে এখানে আমরা লিখতে পারি যে এই যে এই সমীকরণ থেকে আমরা আসতেছি যে 1/a(n-1), তাহলে বিপরীত ঘনমাত্রার জন্য বা সরি দুটি ভিন্ন ঘনমাত্রার জন্য এটা হচ্ছে আমাদের a1, এবং আরেকটা হচ্ছে, এবং আমরা আরেকটা নিয়ে আসতে পারি কি T2 ইকুয়াল কে, আমরা এই যে এই সমীকরণ থেকে এটা লিখতেছি 1a2 পাওয়ার হচ্ছে n-1। তাহলে দেখেন আমি যদি এটাকে যদি 2 নম্বর সমীকরণ দেই এবং এটাকে যদি আমি 3 নম্বর সমীকরণ দেই, তাহলে 2 নম্বর সমীকরণকে যদি আমি 3 নম্বর সমীকরণ দ্বারা যদি কি করি, ভাগ করি, তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের সমীকরণের বাম পাশে আছে আমাদের T1, এখানে সমীকরণের বাম পাশে আমাদের আছে T2, তাহলে এখানে হচ্ছে আমাদের T1/T2, আর ডান পাশে কি আছে, এখানে হচ্ছে কে, এখানে আছে কে, তাহলে উপরে কে নিচে কে, এটা হচ্ছে আমাদের কাটা যায়, কাটা গিয়ে থাকতেছে কি আমাদের যে এই উপরে হচ্ছে কি আমাদের থাকতেছে 1/a1 আর নিচে এটা হচ্ছে আমাদের কি একটা মেইন ভগ্নাংশ, এই মেইন ভগ্নাংশের নিচে থাকতেছে 1a2n- হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এই ডান পাশের রাশিটাকে কিভাবে লিখতে পারি যে 1/a1n-1, এই ভাগ উল্টে কি হয়ে যায়, আমাদের গুণ হলে আমরা নিচের হরটা হচ্ছে কি লবে চলে আসে, তাহলে a2n-1/1। তাহলে দেখেন এই 1 আর এই উপরের 1 এর কোনো কি ভ্যালু নাই, গুণ করলে একের সাথে এটা গুণ করলে এই পদটায় হয়, এবং এই একের সাথে এটা গুণ করলে এই পদটায়, অথবা 1 কি কাটা যায়। তাহলে আমরা উপরে কি রাখতে পারি, উপরে হচ্ছে কি আমাদের a2 আর নিচে হচ্ছে কি আমাদের a1।
দেখেন a1 এর পাওয়ারও হচ্ছে n-1 আর a2 এর পাওয়ারও হচ্ছে n-1। তাহলে আমরা দুইটা পাওয়ারকে এভাবে n-1 আকারে লিখতে পারি। তাহলে আমাদের বাম পাশে কি ছিল? বাম পাশে হচ্ছে আমাদের ছিল t1 ডিভাইডেড বাই t2। তাহলে বাম পাশে আমাদের কি ছিল? t1 ডিভাইডেড বাই t2। তাহলে দেখেন আমি যদি এই সমীকরণ উভয় পাশে যদি লগ নেই, তাহলে আমরা লিখতে পারি লগ t1 মাইনাস লগ t2 ইকুয়াল, তাহলে আমরা লগের ক্ষেত্রে আমরা জানি একটু আগে দেখে আসলাম যে এই পাওয়ারটা হচ্ছে কি আমাদের সামনে আসে। তাহলে n-1 হচ্ছে আমাদের সামনে আসলো। সামনে আসার পরে আমরা কি লিখতে পারি এটাকে? লগ a2 মাইনাস লগ a1। তাহলে এই n-1 এর সাথে এটা কি আছে? দুইটাই হচ্ছে কি আমাদের গুণ আকারে আছে। তাহলে দেখেন আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? আমরা যেহেতু ক্রম নির্ণয় করতেছি, তাহলে হচ্ছে আমাদের n এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে এইদিকে যদি নিয়ে আসি n-1 ইকুয়াল, আমরা এটাকে লিখতে পারি লগ t1 মাইনাস লগ t2। আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসলাম, এটা যেহেতু গুণ আছে তাহলে এদিকে আসলে কি হচ্ছে? আমাদের ভাগ হবে। তাহলে ভাগ হলে আমরা লিখতে পারি লগ a2 মাইনাস হচ্ছে লগ a1। তাহলে এই যে সমীকরণটা, এখান থেকে আমরা যদি এই -1টাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাই? 1 প্লাস লগ, এটাকে এই মাইনাসটাকে আমরা এভাবেও লিখে রাখতে পারি যে t1 ডিভাইডেড বাই t2, যেহেতু মাইনাস থাকলে লগের ক্ষেত্রে আমরা কি ভাগ আকারে লিখতে পারি। আর এখানে হচ্ছে কি আমাদের লগ a2 বাই হচ্ছে আমাদের a1। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এটা যদি আমাদের 4 নম্বর সমীকরণ হয়, তাহলে এই 4 নম্বর সমীকরণে আমরা যদি এই যে t1 t2 a1 a2 এর মানগুলো যদি আমি জেনে নেই, নিয়ে যদি আমি এই 4 নম্বর সমীকরণে যদি বসাই দেই, তাহলে হচ্ছে আমরা যে বিক্রিয়ার ক্রম যে আমরা পাবো, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার সমভগ্নাংশ পদ্ধতিতে হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম নির্ণয়ের সমীকরণ। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় যে আরহেনিয়াসের সমীকরণ আমাদেরকে প্রতিপাদন করতে হবে। তাহলে দেখেন আরহেনিয়াসের সমীকরণে কি বলা হচ্ছে যে এই যে বিজ্ঞানী আরহেনিয়াস ভ্যান হপের কার্য অনুসরণ করে বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাব প্রকাশকারী একটি মাত্রিক সমীকরণ প্রতিপাদন করেন। তাহলে কার উপর? যে বিক্রিয়ার গতির উপর। দেখেন এখানে আপনাদেরকে একটু দেখাই যে বিক্রিয়ার গতির উপর, মানে বিক্রিয়ার গতি মানে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, মানে তাপমাত্রার প্রভাবটা কি রকম ভাবে কাজ করে সেটা দেখান। এটা ভ্যান হপের সমীকরণ থেকে বিজ্ঞানী আরহেনিয়াস নেন। তাহলে তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকের পরিবর্তন সম্পর্কিত ভ্যান হপ প্রদত্ত সমীকরণটি আমাদের দেয় যে ডি লন কে বাই ডিটি ইকুয়াল, এটা হচ্ছে ডেল্টা ই আর টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভ্যান হপের সমীকরণ। এই ভ্যান হপের সমীকরণ এটা হচ্ছে কি কার কার উপর নির্দেশ করে? সাম্য ধ্রুবকের পরিবর্তন সম্পর্কিত, তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবকের কিরকম পরিবর্তন হয় তার পরিবর্তন নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটাকে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন দেখেন এইখানে কেটা হচ্ছে কি আমাদের সাম্য ধ্রুবক। তাহলে কেটা যেহেতু হচ্ছে সাম্য ধ্রুবক কখন হয়? যখন একটা বিক্রিয়া সম্মুখী এবং বিপরীতমুখী হয়, বা সম্মুখী এবং পশ্চাৎমুখী হয়, এবং সেক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবক পাই। তাহলে দেখেন সাম্য বিক্রিয়ার সম্মুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি ধ্রুবক যথাক্রমে যদি k1 এবং k2 হলে, এইখানে কে হচ্ছে আমাদের কি সাম্য ধ্রুবক। এই সাম্য ধ্রুবক সমান আমরা লিখতে পারি k1 বাই k2। এখন এইখানে যে আমাদের কে আছে, এটা হচ্ছে কি আমাদের একটা সাম্য ধ্রুবক। তাহলে এই সাম্য ধ্রুবকে আমরা যদি কে এর মানটা যদি k1 বাই k2 বসাই, তাহলে হচ্ছে আমরা এই ধরনের এই সমীকরণটা পাই। এখানে শুধু কি হয়েছে? কে এর মানটা k1 বাই k2 হয়েছে। এখন দেখেন যেহেতু এখানে লন আছে, তাহলে লন k1 একবার আমরা লিখবো মাইনাস লন k2 একবার লিখবো। কারণ লনের ক্ষেত্রে আমরা কি জানি যে ভাগ থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। যেহেতু উভয়ের ক্ষেত্রে আমাদের ডিটি আছে, তাহলে উভয়ের ক্ষেত্রে আমরা ডিটি লিখলাম। এবং দেখেন এই ডেল ই, এই ইটা হচ্ছে আমাদের এখানে সক্রিয়ণ শক্তি। এই ইটা হচ্ছে কি আমাদের সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি সম্পর্কে আমরা গত লেকচারে আলোচনা করেছি। সক্রিয়ণ শক্তি আমরা কাদেরকে বলি? যে পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে
কোনো অণু যে অতিরিক্ত শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণের কি করে সামর্থ্য হয় তাদেরকে আমরা বলি, ওই পরিমাণ যে শক্তিকে আমরা বলি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। আমরা আজকেও দেখব সক্রিয়ণ শক্তি সম্পর্কে। তাহলে এখানে হচ্ছে কি সক্রিয়ণ শক্তির পার্থক্যকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা লিখতে পারি ডেল ই মাইনাস ই টু মাইনাস ই1, অথবা এটাকে আপনারা ই1 মাইনাস ই2 আকারেও লিখতে পারেন। দুই রাইটারের বইয়ে দুইভাবে দেওয়া আছে। কবিরের বইয়ে ই1 মাইনাস ই2 দেওয়া আছে, শামসের বইয়ে ই2 মাইনাস ই1 দেওয়া আছে হচ্ছে শামসের বইয়ে, এবং কবিরের বইয়ে দেওয়া আছে ই1 মাইনাস ই2। দুইটা দেখলে আপনারা সেম রেজাল্ট পাবেন। কারণটা হচ্ছে একটু পরে আমি বলতেছি। যে এই যে 2 নম্বর যে সমীকরণটা হইলো, এই 2 নম্বর সমীকরণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই k1 এর জন্য আমরা লিখব e1 ডিভাইডেড বাই RT স্কয়ার, আর এই k2 এর জন্য আমরা লিখব যে e1 ডিভাইডেড বাই RT স্কয়ার। তাহলে এখানে দেখেন এখানে টা হচ্ছে আমাদের একটা সমান সমান, এখানে হচ্ছে আমাদের একটা ধ্রুবক। এই ধ্রুবকের জন্য আমরা যখন এই সমীকরণটাকে আলাদা করব, এই ধ্রুবকের জন্য দেখেন এই পদটার সামনে কি আছে ডি লন k1 বাই dt। তাহলে এইখানে যদি আমি আলাদা করতাম তাহলে এখানে কি আসতো মাইনাস, এই মাইনাস সহকারে একটা পদ আসতো যে মাইনাস ই1 ডিভাইডেড বাই RT স্কয়ার। তাহলে এইখানে ধ্রুবকের কাজটা হচ্ছে এখানে যা সাইনে আসুক না কেন এই ধ্রুবক সেই সাইনকে কি করে দিবে প্লাস করে দিবে। তদ্রূপ ভাবে এইখানে দেখেন এখানে আমাদের কে ডি লন k2 ডিভাইডেড বাই dt, এখানে আমাদের কি আছে একটা মাইনাস পদ আসতো, কিন্তু এখানে ধ্রুবক থাকার কারণে আমরা এটা টোটাল মানটা হয়ে যায় আমাদের প্লাস হয়ে যায়। তাহলে এই 2 নম্বর সমীকরণকে আমরা কি করতে পারি আলাদা আলাদাভাবে লিখতে পারি। এখন দেখেন যে পরীক্ষা করে দেখা গেছে যে ধ্রুবকের জন্য এই ধ্রুবককে যদি আমরা শূন্য ধরি, এই আই এর মানটা যদি আমি শূন্য ধরি, তাহলে তাপমাত্রার সাথে আপেক্ষিক বিক্রিয়ার হারের পরিবর্তন ভালোভাবে কি হচ্ছে প্রকাশ করা যায়। মানে এইখানে ধ্রুবকটা বাদ দিয়েও এই সমীকরণটাকে এই তাপমাত্রার সাথে এই টি এর সাথে এই বিক্রিয়ার হার বা এই যে বিক্রিয়ার এই k1 ডিভাইডেড বাই kT, মানে বিক্রিয়ার তাপমাত্রা আমি কিরকম পরিবর্তন করতেছি আর বিক্রিয়ার হার কিরকম পরিবর্তিত হচ্ছে, এটা এই ধ্রুবক পদটা বাদ দিয়েও আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি। যার কারণে এইখানে ধ্রুবক পদটাকে বাদ দিয়ে লেখা যায়, এটাকে সাধারণভাবে লেখা যায় ডি লন কে ডিভাইডেড বাই dt ইকুয়াল ই ডিভাইডেড বাই RT স্কয়ার। তাহলে আমরা এই যে সমীকরণটা আমরা পেলাম, তাহলে এই যে সমীকরণের আমরা যদি কি করি যে আমরা জানি একই জাতীয় পদগুলোকে যদি আমি একদিকে রাখি, যেমন ধরেন এইখানে আছে আমাদের ডি লন কে, আর এইখানে আছে দেখেন এখানে ই এবং আর, এখানে হচ্ছে আমাদের একটা ধ্রুবক পদ। তাহলে ই এবং আর কে আমি এভাবে লিখলাম, আর এখানে যেহেতু কি আছিল আমাদের ভগ্নাংশে এর হরে আসছিল আমাদের ডিটি, এটাকে আমি যদি সমীকরণের ডান পাশে নিয়ে যাই এটা হচ্ছে কি আমাদের গুণ হয়ে লবে বসবে এবং RT স্কয়ার। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পাইলাম। এখন দেখেন এই যে সমীকরণটা আমরা এখানে পেলাম, তাহলে এই সমীকরণের আমরা যদি উভয় পাশে লব নেই বা সমাকলন করি, তাহলে আমি কি করতেছি এই সমীকরণের উভয় পাশে সমাকলন করতেছি। তাহলে আমরা সমাকলন করলে আমরা সমাকলনের নিয়ম অনুযায়ী সমাকলন x টু দি আমরা জানি সমাকলন 1 কে আপনি যদি dx এর সাপেক্ষে সমাকলন করেন তাহলে আসে কি আমাদের x আসে। তাহলে দেখেন এখানে d আর এই লন কে সমান সমান হচ্ছে আমাদের এখানকার x। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে আমরা ডি লন কে এর সাপেক্ষে আমরা সমাকলন করতেছি, এখানে আমাদের মনে মনে 1 নিলেও এখানে কোনো কি হবে না, রাশিটার পরিবর্তন হবে না কোনো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা এখানে আমরা লিখতে পারি যে লন কে, আর এখানে ধ্রুবক পদ হিসেবে আছে আমাদের ই বাই আর। আর দেখেন আমরা আরেকটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, আমরা যদি dx এর সাপেক্ষে x টু দি পাওয়ার n কে যদি সমাকলন করি তাহলে আমরা লিখতে পারি যে এই n এর পাওয়ার মানে পাওয়ারে 1 যোগ হয় এবং ওই যোগকৃত পাওয়ারটা হচ্ছে কি আমাদের নিচে আসে। তাহলে দেখেন এইখানে আমাদের আছে t উপর স্কয়ার, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 বাই টি স্কয়ার আকারে লিখতে পারি। এবং এই 1 বাই টি স্কয়ারকে আমাদের কিভাবে লেখা যায় টি ইনভার্স 2 আকারে লিখতে পারি। এবং এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে ডিটি এর সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি
যে টি -2 + 1 ডিভাইডেড বাই -2 প্লাস হচ্ছে 1। আর এখানে দেখেন আমাদের কি আসতেছে, আমাদের এই টির উপরে হচ্ছে যে -1 আর নিচে হচ্ছে কি -1। তাহলে এই -1কে আমি যদি এখানে নিয়ে আসি এবং টি ইনভার্সকে আমরা কি লিখতে পারি, 1/t আকারে লিখতে পারি। তাহলে এইখানে আমাদের ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি যে 1/t, আর এই মাইনাস এটা আমি একবার হচ্ছে কি সামনে রাখলাম। এখন দেখেন আমরা এখানে যখন ইন্টিগ্রেশন চিহ্নটা নিয়েছি তখন এখানে আমরা কি নেই, কোনো লিমিট ব্যবহার করি নাই, এবং লিমিট ব্যবহার না করলে আমাদের একটা সমাকলন ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে এখানে হচ্ছে কি আমাদের এই যে সমাকলন ধ্রুবক হচ্ছে এটা। এখন আমাদের কাজ হচ্ছে, এখন এই যে কে এর মানটা আছে, এখন হচ্ছে আমাদের এই কে এর মানটা হচ্ছে আমাদের এখানে বাই করা লাগবে, মানে বিক্রিয়ার হারের সমীকরণ আমরা বাই করবো, হার ধ্রুবকের সমীকরণ। এই জন্য কেটাকে আমি এখানে রেখে আমি যদি এই লনটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি, আমি লনটাকে কি করতেছি ডান দিকে নিয়ে যাব। তাহলে লনকে যদি আমি ডানে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের এনটি লগ হয়ে যায়, এনটি লগকে ই দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে থাকতেছে -e ডিভাইডেড বাই এখানে থাকতেছে আর টি, এখানে আর এবং টি একসাথে লিখলাম, আর এখানে থাকতেছে আমাদের ধ্রুবক। এখন দেখেন এইখানে ইর পাওয়া ইর সাথে এটা আছে, আবার ইর সাথে ধ্রুবকও আছে। তাহলে এটাকে আমরা যদি ভাগ করে দেই তাহলে এই ই এক্সপোনেনশিয়াল ই ডিভাইডেড বাই আর টি, আমরা জানি এই লন বা এনটি লন বলেন আর লগ বলেন, এদের ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে গুণ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয়, অনুরূপভাবে ভাগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে যোগ হয়। তাহলে এখানে আমাদের কি আছে, যোগ আছে। তাহলে আমরা এটাকে কি আকারে লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি, যে ইর পাওয়ার হচ্ছে কি আমাদের ধ্রুবক। এখন দেখেন এই যে ধ্রুবক, ইর পাওয়ার যে ধ্রুবক, এই ধ্রুবককে আমরা এ দ্বারা লিখতে পারি। এই ইর পাওয়ার যে ধ্রুবক এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। আর এর সাথে এখানে আছে ইর পাওয়ার হচ্ছে আমাদের আর টি। যে এই যে আমরা যে সমীকরণটা পেলাম, এটাকে আমি যদি আমাদের কয় নাম্বার সমীকরণ হয়েছে, 5 নাম্বার সমীকরণ এটা আমাদের। 5 নাম্বার সমীকরণ দেই, তাহলে এই 5 নাম্বার সমীকরণটাই হচ্ছে আমাদের আরহেনিয়াসের সমীকরণ, যেখানে এ টা হচ্ছে আমাদের কম্পাঙ্ক গুণাঙ্ক। এই এটাকে বলা হচ্ছে আমাদের কম্পাঙ্ক গুণাঙ্ক। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা এখানে কম্পাঙ্ক গুণাঙ্ক। তাহলে এই ছিল হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আরহেনিয়াসের সমীকরণ আমরা প্রতিপাদন করলাম। তাহলে দেখেন এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে আরহেনিয়াসের সমীকরণের সাহায্যে আমাদের সক্রিয়ণ শক্তির উপর তাপমাত্রা এবং প্রভাবকের প্রভাব হচ্ছে আমাদের আলোচনা করতে বলছিল, সক্রিয়ণ শক্তি এবং তাপমাত্রার প্রভাব। তাহলে এখানে আমাদের এই যে ই যে পদটা আছে, এই ই পদটা হচ্ছে আমাদের এখানে সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি সমান সমান আমরা কি, সক্রিয়ণ শক্তি আমরা কাদেরকে বলবো, আমাদের পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে একটা বিক্রিয়ক অণু ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ত হয় তাদেরকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। এখন দেখেন আমরা এটা এখানে আরহেনিয়াসের সমীকরণটা পেয়ে গেছি। তাহলে আরহেনিয়াসের সমীকরণ থেকে আমরা সক্রিয়ণ শক্তির সাথে যে তাপমাত্রার প্রভাব, মানে কি রকম তাপমাত্রা প্রভাব বিস্তার করে সেটা যদি আমি জানতে চাই, তাহলে দেখেন আমরা এই সমীকরণের আমরা যদি উভয় পাশে কি নেই, উভয় পাশে যদি আমি লন নেই, তাহলে উভয় পাশে আমি কি করব, লন নেব। এই 5 নাম্বার সমীকরণের উভয় পাশে আমি কি করতেছি, লন নিতেছি বা লগারিদম নিচ্ছি। তাহলে লন কে ডিভাইডেড বাই হচ্ছে লন এ, আর এই লন আর ই এখানে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে গিয়ে এখানে থাকতেছে আমাদের ইর পাওয়ারটা হচ্ছে আমাদের আর টি, যেহেতু পাওয়ারটা হচ্ছে আমাদের কি আছে সামনে আসে, মানে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে কি লন ই টু দি পাওয়ার ইনভার্স ই বাই আর টি। তাহলে আমরা জানি এই লনের ক্ষেত্রে পাওয়ার থাকলে এই পাওয়ারটা হচ্ছে কি আমাদের সামনে চলে আসে, তাহলে ই টু দি পাওয়ার আর টি সামনে চলে আসলো, আর লন ই থাকলো, এই লন আর ই কি হয়ে যায় আমাদের ভিনিশ হয়ে যায়, গিয়ে থাকতেছে আমাদের -e ডিভাইডেড বাই আর টি।
তাহলে আমি একবারে এখানে লিখে দেখালাম। এখন আমাদেরকে এখানে সক্রিয়ণ শক্তি, এই যে সক্রিয়ণ শক্তি সম্পর্কে আমাদের যেহেতু জানতে হবে, তাহলে আমরা এই পদটাকে, এই -E/RT পদটাকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের +ERT, আর এখানে থাকতেছে আমাদের ln A, আর এইটাকে এদিকে নিয়ে থাকতেছে আমাদের -ln K। তাহলে দেখেন আমরা এইখানে যদি এই এর মানটা এখানে রেখে আরটিকে যদি এখানে আমরা পার করে দেই, তাহলে আরটি এখানে আমাদের গুণ হয়ে যাবে, তাহলে ln A ln K। তাহলে এই যে আমরা সমীকরণ পেলাম, ধরেন এটা হচ্ছে আমাদের একটা 6 নম্বর সমীকরণ। তাহলে দেখেন এই যে সমীকরণে আমরা কি দেখতেছি, যে আমাদের টি আছে, টিটা হচ্ছে কি আমাদের তাপমাত্রা, তাহলে টিটা হচ্ছে কি আমাদের তাপমাত্রা, আর ইটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি সম্পর্কে আপনাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম, এবং আমাদের এটা দ্বিতীয় অধ্যায়েও এ নিয়ে আমাদের বিশদ একটা আলোচনা আছে। তাহলে আমরা সক্রিয়ণ শক্তি সম্পর্কে আবার যদি একটু আলোচনা করি আর কি, তাহলে এইখানে ধরেন আমাদের একটা বিক্রিয়ক পদার্থ আছে এ, এখানে হচ্ছে আমাদের একটা বিক্রিয়ক পদার্থ আছে এ, এবং এইখানে হচ্ছে আমাদের একটা উৎপাদ আছে হচ্ছে আমাদের সি। তাহলে এই এ থেকে উৎপাদ সি পেতে গেলে অবশ্যই একটা বিক্রিয়া সংঘটিত হতে গেলে এইখানে এই এ কে এই সরাসরি সিতে পরিণত হতে পারে না। এ কি করতে হবে, একে অতিরিক্ত একটা শক্তি চূড়া বা শক্তি পর্বত বা শক্তি পাহাড় অতিক্রম করতে হয়। তাহলে এই শক্তি পাহাড়টা অতিক্রম করার জন্য ধরেন এখানে এর যে বিক্রিয়কটা ছিল, এইখানে হচ্ছে আমাদের কি ছিল, তাপমাত্রা ছিল এখানে প্রথমে হচ্ছে 10 জুল, আর এই যে শক্তি চূড়ার যে সর্বোচ্চ যে বিন্দু, এখানে হচ্ছে কি আমাদের তাপমাত্রা প্রয়োজন হচ্ছে 60 জুল। তাহলে কি করতে হবে, এই এর শক্তি আছে 10 জুল, তাহলে একে অতিরিক্ত 50 জুল বা এরও বেশি, তাহলে এদের মধ্যে শক্তি পার্থক্যটা কত, 60 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে আমাদের 50, তাহলে এই 50 কিলোজুল অতিরিক্ত শক্তি তাকে অর্জন করতে হবে, মানে এই বিক্রিয়ককে অর্জন করতে হবে, তবেই সে হচ্ছে এই পর্বতে উঠতে পারবে। তাহলে এইখানে এই যে ন্যূনতম যে শক্তিটা, এই ন্যূনতম শক্তির পরিমাণটা হচ্ছে কত, আমাদের 50 জুল। তাহলে এই ন্যূনতম 50 জুল পরিমাণ শক্তি যদি আমাদের এই বিক্রিয়কটা উৎপন্ন করতে পারে, তখন এই বিক্রিয়কটা এই পাহাড়টা টপকে আমাদের উৎপাদে পরিণত হইতে পারবে। এখন এই ন্যূনতম শক্তিকে বলা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। তাহলে এই সক্রিয়ণ শক্তিটা কোথা থেকে, মানে আপনি তো আর আসবে না, এর জন্য এই বিক্রিয়ক অণুটা কি করতে হবে, সংঘর্ষে লিপ্ত হইতে হবে, বা অন্য কোনো উপায়ে সে কি করবে, ন্যূনতম এই 50 জুল শক্তি সে অর্জন করতে হবে, তারপরেই এ হচ্ছে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হইতে পারবে। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে শক্তি যে বাধাটা, এই শক্তি বাধাটাকে আমরা বলতেছি সক্রিয়ণ শক্তি। তাহলে দেখেন এইখানে 10 জুল আছে, আর এখানে হচ্ছে আমাদের 60 জুল। তাহলে এখানে আমাদের তাপমাত্রাটা কি হচ্ছে, আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, এখানে 10 থেকে 60-এ যাতে আমাদের 50 জুল অতিরিক্ত শক্তি লাগতেছে। এখন দেখেন যে এখন আমি যদি এখানে তাপমাত্রাটাকে বাড়াই দেই, মানে এই তাপমাত্রাটাকে আমি বাড়াই দেব, ধরেন আরেকটা আমি গ্রাফ অঙ্কন করতেছি, তাহলে এই গ্রাফে আমি এখানে বিক্রিয়কটা যে আছে, এই বিক্রিয়কটার শক্তি ছিল 10 জুল, কিন্তু এই বিক্রিয়কটার শক্তি এখন তাপমাত্রা বাড়ানোর ফলে এখানে বিক্রিয়কের অবস্থান হচ্ছে এ, আর এইখানে আমাদের এই যে চূড়াটা, পাহাড়ের যে চূড়া, তাহলে এইখানে হচ্ছে আমাদের এই পাহাড় যে চূড়া টপকে আমাদের কি উৎপন্ন করতেছে, আমাদের প্রোডাক্ট উৎপন্ন করতেছে সি। তাহলে দেখেন আমাদের এই শক্তি চূড়ার এইখানকার শক্তি ছিল আমাদের 60 জুল। তাহলে এইখানে আমি যে অতিরিক্ত যে তাপমাত্রা এখানে প্রয়োগ করলাম, এই অতিরিক্ত তাপমাত্রা প্রয়োগ করার কারণে এই বিক্রিয়কের শক্তি এখন হয়ে গেছে আমাদের 50 জুল। তাহলে এখন দেখেন শক্তি বাধাটা কত, শক্তির যে পার্থক্য এটা হচ্ছে কি আমাদের 10 জুল। তাহলে এখন দেখেন এইটুকু শক্তি বাধা, মানে এই সক্রিয়ণ শক্তিটা হচ্ছে কত, আমাদের সক্রিয়ণ শক্তিটা
পরিমাণটা হচ্ছে আমাদের এখানে ন্যূনতম 10 জুল শক্তি যদি এই বিক্রিয়কটা আর অর্জন করতে পারে তাহলে হচ্ছে কি বিক্রিয়া অংশগ্রহণ করে আমাদের উৎপাদ তৈরি করতে পারবে। কিন্তু এই প্রথম গ্রাফে দেখেন যে এখানে হচ্ছে আমাদের 50 জুল, এখানে হচ্ছে কি আমাদের 50 জুল অতিরিক্ত শক্তি অর্জন করলে তবেই হচ্ছে আমাদের বিক্রিয়া সংঘটিত করতে পারবে। এখন কথা হচ্ছে এই যে আমি যে এই বিক্রিয়কের শক্তি ছিল প্রথমে 10 জুল, আমি করলাম 50 জুল, এটা কার প্রভাবে করলাম? এটাকে অবশ্যই আমি তাপমাত্রাটাকে বাড়াই দিছি, এই জন্য এখানে বিক্রিয়কের শক্তিটা হচ্ছে কি আমাদের বেড়ে গিয়ে 50 জুল আসছে। তাহলে তদ্রূপ ঘটনা আমরা এই সমীকরণ থেকেও বলতে পারি যে এইখানে আমি যদি তাপমাত্রা যদি বাড়াই দেই, তাহলে এই তাপমাত্রা যদি আমি বাড়াই দেই তাহলে এইখানে যে কম্পাঙ্গ আছে, এই কম্পাঙ্গ ধ্রুবক যে এ আছে, এই এ এর পরিমাণটার চেয়ে বিক্রিয়ার হার বেশি পরিমাণে বৃদ্ধি পায়। যেহেতু তাপমাত্রার প্রভাবে আমরা বিক্রিয়ার হারটা হচ্ছে কি বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে এইখানে টোটালি হচ্ছে কি আমাদের ই এর মানটা বা সক্রিয়ণ শক্তির মানটা হচ্ছে কি কমে যায়। কারণ এই মানটা তখন যদি লন কে এর মানটা যদি বেশি হয়ে যায় তাহলে লন কে এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এই ধরেন যে লন কে মানে হার ধ্রুবকের মানটা এখানে ধরেন আমি একটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এটা যেটা হচ্ছে আমাদের 60 আর এই লন এ এর মান হচ্ছে আমাদের 50, তাহলে দুইটা বিয়োগ করলে আমরা দেখতেছি আমাদের এই ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ মানটা হচ্ছে আমাদের মাইনাস একটা মান আসে বা নেগেটিভ একটা মান আসে। তাহলে এই নেগেটিভ মানটা যদি আমি এখানে হচ্ছে কি আমাদের একটা নেগেটিভ মান চলে আসবে, আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে এখানে হচ্ছে আমাদের নেগেটিভ মান চলে আসে। নেগেটিভ মান চলে আসা মানেই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তির মানটা হচ্ছে কি কমে যাওয়া। এখানে নেগেটিভ আসা মানেই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তির মানটা হচ্ছে আমাদের কমে যাওয়া, যা হচ্ছে দেখেন এইখানে সক্রিয়ণ শক্তিটা ছিল 50 জুল আর আমি তাপমাত্রা বাড়ালাম, আমাদের সক্রিয়ণ শক্তিটা হয়ে গেল কি 10 জুল, মানে আমাদের সক্রিয়ণ শক্তিটা কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে। তাহলে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথেই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তিটা আলটিমেটলি কমে যাচ্ছে। তাহলে এইখানে কমে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে যে এই কম্পাঙ্গ ধ্রুবকের থেকে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে কি অধিক পরিমাণে বৃদ্ধি পায়, যার কারণে এই সক্রিয়ণ শক্তির মানটা ঋণাত্মক হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা যদি বাড়াই তাহলে হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তির মান কমে যায়। তাপমাত্রা আমি বাড়াচ্ছি, আমাদের সক্রিয়ণ শক্তির মান কমে যাচ্ছে, আর সক্রিয়ণ শক্তির মান যত কম হবে আমাদের বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে বা তত বৃদ্ধি পাবে, কারণ এখানে মানে মানে এই পাহাড়টা হচ্ছে কি আমাদের নিচু পাহাড় এবং এই পাহাড়টা হচ্ছে কি আমাদের উঁচু পাহাড়। তাহলে এটা হলো হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তির উপর তাপমাত্রার প্রভাব। তাহলে সক্রিয়ণ শক্তি মানে তাপমাত্রা বাড়ালে আমাদের সক্রিয়ণ শক্তি কমে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা কমালে আমাদের সক্রিয়ণ শক্তিটা হচ্ছে বৃদ্ধি পায় এবং বিক্রিয়ার হারটা হচ্ছে কমে যায়। এখন আমাদের এখানে প্রভাবকের ব্যবহার সম্পর্কে হচ্ছে আমাদের জানতে চাইছে যে প্রভাবক, দেখেন এখানে আরেকটা কথা আছে যে সক্রিয় শক্তির উপর তাপমাত্রা এবং প্রভাবকের প্রভাব হচ্ছে আমাদের আলোচনা করতে বলতেছে। তাহলে আমরা তো তাপমাত্রার প্রভাবটা আলোচনা করলাম, তাহলে তাপমাত্রার প্রভাবটা যেহেতু আমরা আলোচনা করলাম, এখন আমরা দেখব যে প্রভাবকের প্রভাব। তাহলে প্রভাবক আমরা কাদেরকে বলবো? যে পদার্থের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কিন্তু বিক্রিয়া শেষে উক্ত পদার্থের ভরে এবং রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে, তাকে আমরা বলতেছি অনুঘটক বা প্রভাবক। তাহলে প্রভাবক হচ্ছে আমাদের এই যে ঘটক আমরা সবাই চিনি যে জমি বিক্রির ক্ষেত্রে আমাদের মানে একটা ঘটকালি করে, বিয়ের সময় ঘটকালি করে। এখন দেখেন এই ঘটকের কাজ কি? ঘটকের কাজ হচ্ছে আমাদের কোনো একটা কাজকে মানে ও আমাদের কাছে আনবে। যেমন ধরেন আমি সে এক্সাম্পল, আমি যদি জমি কেনা বেচার কথা বলি আপনাদের, তাহলে জমি কেনা বেচা করতে একজন হচ্ছে ক্রেতা থাকে এবং একজন বিক্রেতা থাকে, এবং এই ক্রেতা এবং বিক্রেতার মাঝে আমাদের কি করে এই ঘটকটা একটা যোগসূত্র তৈরি করে। মানে এই ঘটকটা ক্রেতার কাছ থেকে তথ্য এনে আমাদের বিক্রেতার কাছে বলে, যখন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা আলোচনা হয় এবং আলোচনার মধ্যে এখানে ঘটকের হচ্ছে আমাদের প্রভাবটা হচ্ছে কি মানে আমরা খুব ভাবে লক্ষ্য করতে পারি। এখন ঘটক যদি মিথ্যা কথা বলে, কোনো কথা যদি লুকায় রাখে বা যদি একটু অতিরিক্ত কথা বলে দেয়, তাহলে হচ্ছে এক ধরনের প্রভাব পড়বে।
তদুরূপ ঘটনা ঘটে আমাদের এই রাসায়নিক বিক্রিয়াগুলোতে। আমরা এখানে প্রভাবক ব্যবহার করার ফলে, যেমন ওখানে ঘটক শুধু ক্রেতাকে বলে গেল বা ক্রেতাকে দেখাই দিল, এবং ক্রেতা হচ্ছে সেই জমিটা কিনে নিল। নেওয়ার পরে এখানে ঘটকের প্রভাব শেষ। ঘটক তার ধর্ম ঘটকালি করা, সে ঘটকালি করা আবার শুরু করবে। আবার এইখানে বিক্রিয়াগুলোর ক্ষেত্রেও এইরূপ ঘটে যে বিক্রিয়া শেষে প্রভাবকগুলো ধর্ম এবং ভরে কি থাকে আমাদের অপরিবর্তিত থাকে। আমাদের এই নিয়ে একটা আলোচনায় আছে আমাদের প্রভাবন অধ্যায়টা, মানে এই ভৌত রসায়ন ৩ এর ৩য় নম্বর অধ্যায় আমাদের প্রভাবন। ওই প্রভাবনে আমাদের প্রভাবক সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে, সমসত্ব প্রভাবক, অসমসত্ব প্রভাবক। তাহলে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বেশি আলোচনা করব। তাহলে এখানে যেহেতু আমাদের প্রভাবকের প্রভাব একটা বিক্রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনারা প্রভাবকের প্রভাবটা নোট খাতা দেখে পড়ে নেবেন। বাংলা কথা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এখন আলোচনা করব যে ধারাবাহিক বিক্রিয়া কাকে বলে, বা ধারাবাহিক বিক্রিয়া এখন আমরা গতিবিদ্যা সহকারে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। হচ্ছে যে আমাদের ধারাবাহিক বিক্রিয়া আমরা কাদেরকে বলতেছি, যে যে বিক্রিয়া ধাপে ধাপে সংঘটিত হয়, অর্থাৎ যে বিক্রিয়া উৎপাদ তৈরি হতে গিয়ে মধ্যবর্তী এক বা একাধিক অন্তর্বর্তী ধাপ বিদ্যমান থাকে, তাদেরকে আমরা বলতেছি ধারাবাহিক বিক্রিয়া। তাহলে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি হচ্ছে আপনাদের ভালোভাবে বোঝা সম্ভব। সেটা হচ্ছে যে আমাদের একটা বিক্রিয়ক যদি হয় এ, এই এ বিক্রিয়কটা বিক্রিয়া করে আমাদের একটা মধ্যবর্তী অবস্থা তৈরি করতেছে। এই মধ্যবর্তী অবস্থাটা হচ্ছে বি, এবং এই মধ্যবর্তী অবস্থাটা পার করার পরে এ হচ্ছে কি টোটালি হচ্ছে আমাদের ফাইনাল হচ্ছে উৎপাদ উৎপন্ন করতেছে আমাদের সি। তাহলে দেখেন এই যে বি, এটা হচ্ছে আমাদের একটা মধ্যবর্তী জটিল অবস্থা বা মধ্যবর্তী অবস্থা। তাহলে দেখেন এই এ বিক্রিয়কটা সরাসরি কিন্তু সি উৎপাদে পরিণত হচ্ছে না, এখানে হচ্ছে আমাদের একটা ধাপে ধাপে সংঘটিত হচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি আমরা যে ধারাবাহিক বিক্রিয়া। তাহলে এইখানে দেখেন আমাদের এ থেকে বি তৈরি হওয়ার যে হার, এটা যদি হচ্ছে আমাদের K1 হয় হার ধ্রুবক, এবং বি থেকে সি উৎপাদ তৈরি হওয়ার জন্য আমাদের হার ধ্রুবক যদি হচ্ছে আমাদের K2 হয়, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের এই বিটা হচ্ছে কি আমাদের মধ্যবর্তী জটিল অবস্থা। তাহলে এখন আমরা যদি প্রাথমিক অবস্থায়, এই যে প্রাথমিক অবস্থায় এই এ বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা যদি হচ্ছে আমাদের এ হয়, প্রাথমিক ঘনমাত্রা যদি আমি ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা আমি দিতে হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সি দ্বারাও হচ্ছে আপনারা দিতে পারেন। তাহলে আমি এখানে মানে হচ্ছে যে আমি তৃতীয় বন্ধনী দ্বারাই হচ্ছে আমি দেখাবো। এবং প্রাথমিক অবস্থায় যেহেতু বিক্রিয়াটা হচ্ছে আমাদের শুরুই হয় নাই, তাহলে আমাদের মধ্যবর্তী অবস্থার ঘনমাত্রা হচ্ছে 0 এবং উৎপাদের ঘনমাত্রা হচ্ছে আমাদের 0, যেহেতু বিক্রিয়াটা আমাদের শুরু হয় নাই। তাহলে টি সময় পরে টি সময় পরে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে টি সময় পরে আমাদের যদি বিক্রিয়কের ঘনমাত্রা যদি এ নট হয়, বা টি সময় পরে, আচ্ছা আমি প্রাথমিক ঘনমাত্রা এখানে ধরে নিচ্ছি এ নট, এবং টি সময় পরে ঘনমাত্রা হচ্ছে আমাদের এ। তাহলে টি সময় পর মানে যেহেতু এখন বিক্রিয়াটা শুরু হয়েছে, তাহলে বিক্রিয়াটা যেহেতু শুরু হয়েছে, তাহলে বি এর ঘনমাত্রা হচ্ছে আমাদের বি এর ঘনমাত্রা, এবং এটা হচ্ছে আমাদের সি এর ঘনমাত্রা। এখন দেখেন যে আমাদের যে এই টোটাল বা এই এ যে বিক্রিয়কটা আছে, এ বিক্রিয়কের এখন আমরা যদি মোট যদি ঘনমাত্রা যদি বাইর করতে চাই, তাহলে এখন এই এ বিক্রিয়কের মোট ঘনমাত্রা সমান আমরা কি জানতে পারি, যে এ বিক্রিয়কের মোট ঘনমাত্রা হচ্ছে এ নট। তাহলে এই এ নট থেকেই তো হচ্ছে আমাদের এই এ বি সি এর ঘনমাত্রা যদি আমি যোগ করে দিই, এ এর ঘনমাত্রা যোগ বি এর ঘনমাত্রা যোগ হচ্ছে কি আমাদের সি এর ঘনমাত্রা, তাহলেই তো হচ্ছে আমাদের কি পরিমাণ আছে ঘন হচ্ছেন পরিবারের হচ্ছে আপনার হচ্ছে 3 ভাই বোন আছে, বা 2 বোন আছে, বা 2 ভাই আছে। তাহলে আপনি কি করতেছেন, আপনার কাছে আছে 10 টাকা আছে, আপনার কাছে 10 টাকা থেকে আপনার বোনকে দিলেন হচ্ছে যে আপনি 5 টাকা, এবং আপনার ভাইকে দিলেন হচ্ছে আপনি 3 টাকা। তাহলে দেখেন আপনি আপনার কাছে অবশিষ্ট আছে কত টাকা, আপনার কাছে অবশিষ্ট আছে হচ্ছে আপনার 3 টাকা। তাহলে দেখেন এই যে আপনি যদি আপনার টাকা, আপনার বোনের টাকা এবং ভাইয়ের টাকা যদি যোগ করেন, তাহলে আপনার কাছে যে শুরুতে যত টাকা ছিল তত টাকা হচ্ছে আপনি পেয়ে যাবেন। তদ্রূপ ঘটনা ঘটে এখানেও, যে আমাদের এই বিক্রিয়কটা যে আছে, এই বিক্রিয়কের আদি ঘনমাত্রা হচ্ছে আমাদের এ নট। তাহলে
এ বিক্রিয়া করার পরে অবশিষ্ট আছে এ, এটা আর হচ্ছে উৎপাদ মধ্যবর্তী অবস্থা হচ্ছে আমাদের বি এবং উৎপাদের অবস্থা হচ্ছে আমাদের সি। তাহলে দেখেন এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণে আমাদের এ এর ঘনমাত্রার মান বাইর করতে হবে, বি এর ঘনমাত্রার মান বাইর করতে হবে এবং সি এর ঘনমাত্রার মান বাইর করতে হবে। এখন এই মানগুলো বাইর করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমে এই এ থেকে বি তৈরির যদি হারটা যদি দেখি, যে এ থেকে বি তৈরির যে হার, তাহলে এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে এখানে আমাদের বিক্রিয়ক হচ্ছে আমাদের এ এবং উৎপাদ হচ্ছে আমাদের বি। তাহলে আমরা জানি কোনো বিক্রিয়ার হার সমান আমরা কি জানি, যে কোনো সময় বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক হয়। তাহলে দেখেন এইখানে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক বিক্রিয়ার হার, তাহলে আমরা কার হার নির্ণয় করতেছি? তাহলে আমরা ক্ষুদ্র সময় ব্যবধানে আমরা বিক্রিয়ার হারগুলো নির্ণয় করে থাকি। তাহলে আমরা বিক্রিয়ক এ এর হার হচ্ছে আমরা নির্ণয় করব। তাহলে হারকে আমরা ডিটি দ্বারা প্রকাশ করি, বাই ডিএ বাই ডিটি। এটা হচ্ছে আমাদের এ বিক্রিয়ক যে আছে, এই এ বিক্রিয়কের হার নির্ণয় করার সমীকরণ। এখন এটা কার সমানুপাতিক হবে? এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক হবে। তাহলে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা দেখেন, টি সময়ে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা হচ্ছে কি আমাদের এ, তাহলে এই এ এর সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমি একবার এখানে সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতেছি। আমাদের K1 হচ্ছে আমাদের এখানে সমানুপাতিক ধ্রুবক। এখন দেখেন আমাদের বিক্রিয়ক হচ্ছে আমাদের এ, যা কিনা সময়ের সাথে সাথে আমাদের এই বিক্রিয়কের পরিমাণ বা বিক্রিয়কের ঘনমাত্রা এটা কি হবে, আমাদের হ্রাস পাবে। এই জন্য আমাদের এখানে একটা নেগেটিভ সাইন নিয়ে আসতে হয়। এখন আমরা এটাকে কি করব, একই জাতীয় রাশিগুলোকে একই দিকে নিয়ে আসব, অর্থাৎ হচ্ছে এই ডি এ ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা, আর এদিকে হচ্ছে মাইনাস সাইনটা এদিকে যদি আমি নিয়ে যাই, মাইনাস K1 হচ্ছে আমাদের ডিটি। এখন আমরা কি করব, এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন এই সমীকরণটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখেন আমাদের ঘনমাত্রা ছিল আগে এ নট থেকে আমরা নিয়ে আসছি এতে। তাহলে এখানে আমরা লিমিট ব্যবহার করব। তাহলে আমাদের ঘনমাত্রা হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে আমাদের এ নট এবং আপার লিমিট হচ্ছে আমাদের এ। এখন দেখেন এই টি, তাহলে প্রথম দিকে আমাদের সময় ছিল কত, প্রাথমিক অবস্থায় সময় যখন আমাদের শূন্য ছিল, শূন্য থেকে আমাদের সময় হচ্ছে কত টি সময়ে। তাহলে এখানে হচ্ছে কি আমার আপার লিমিট হচ্ছে শূন্য এবং লোয়ার লিমিট হচ্ছে আমাদের টি, লোয়ার লিমিট হচ্ছে শূন্য, আপার লিমিট হচ্ছে টি। তাহলে এখন আমরা এখানে যদি সমাকলনের যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে এখানে এ এর ঘনমাত্রাকে যদি আমি এক্স ধরি তাহলে 1/x কে আমি যদি ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, এই এ কে ডি এ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, মানে এইখানে এই 1/a কে কার সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, এই ডি এর সাপেক্ষে। তাহলে দেখেন এইখানে এক্স বলতে হচ্ছে এখানে আমাদের এ, আর সরি এখানে হচ্ছে এ, এখানে থার্ড ব্র্যাকেটটা হবে না, আর এখানে এই এক্স বলতে হচ্ছে এখানে এ এর ঘনমাত্রা। তাহলে এই 1/x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি যে লন এক্স আমরা লিখতে পারি। তদ্রূপভাবে আমরা এখানে লিখতে পারি যে লন এক্স, এক্স বলতে এখানে হচ্ছে আমাদের যে এ যে আছে, তাহলে এখানে হচ্ছে লন এক্স মানে এখানে এই যে এ। এখন দেখেন এই যে এ আমি লিখলাম, তাহলে এই এটা হচ্ছে আমরা এখানে আমাদের আপার লিমিট হচ্ছে এ নট আর এ, আর লোয়ার লিমিট হচ্ছে এ নট, এবং এইদিকে দেখেন এদিকে আমাদের কি আছে মাইনাস K1, এখানে আছে ডিটি। তাহলে ডিটিকে আমরা যদি টি এর সাপেক্ষে যদি 1 কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে আমাদের টি আসে। তাহলে এই টি আপার লিমিট হচ্ছে আমাদের টি এবং লোয়ার লিমিট হচ্ছে 0। এখন আমরা লিমিটগুলোকে যদি তুলে দেই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এই এটাকে আমরা লিখতে পারি লন আপার লিমিট মাইনাস লন হচ্ছে যে আমাদের লোয়ার লিমিট মাইনাস K1 আপার লিমিট, আর লোয়ার লিমিট যেহেতু আমাদের 0 এটা হচ্ছে আমাদের বসানোর এখানে কোনো দরকার নাই। তাহলে এখানে আমরা এই লনটাকে যদি আমি কমন নেই তাহলে উপরে থাকতেছে আমাদের এ এর ঘনমাত্রা আর হচ্ছে আমাদের এ নট এর ঘনমাত্রা। তাহলে দেখেন এই যে আমি সমীকরণটা পেলাম আর এইদিকে ডান দিকে থাকতেছে আমাদের মাইনাস K1 টি।
এখন আমাদের কাজ হচ্ছে, আমি প্রথমে বলে নিচ্ছি যে এখানে a এর ঘনমাত্রা আমাকে নির্ণয় করতে হবে, b এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে এবং c এর ঘনমাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে, যদি আমি a এর ঘনমাত্রাটাকে এখানে নির্ণয় করার জন্য আমি কি করতে পারি, এই লন যে আছে এই লনটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই, তাহলে লন ওইদিকে গেলে হচ্ছে আমাদের এনটি লনে পরিণত হবে। তাহলে এনটি লনে পরিণত হওয়ার জন্য আমাদের এখানে ek1t, আর এখন যেহেতু আমাদের a এর ঘনমাত্রার মান দরকার, তাহলে হচ্ছে আমাদের a এর ঘনমাত্রা হচ্ছে আমাদের a নট e এক্সপোনেনশিয়াল k1t। তাহলে দেখেন, এই যে আমরা একটা সমীকরণ ফাইনালি পেয়ে গেলাম যে আমাদের a এর যে মান আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে a এর মান বাইর করব, b এর মান বাইর করব, c এর মান বাইর করে আমরা এই 1 নম্বর সমীকরণে যদি বসাই দেই, তাহলে হচ্ছে আমাদের এই ধারাবাহিক বিক্রিয়ার গতিবিদ্যাটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা 2 নম্বর সমীকরণ আমি দিলাম। এখন আমাদের কাজ, আবার আমরা কি করব, আমাদের বিক্রিয়াটা যেহেতু আমাদের ধারাবাহিক বিক্রিয়া, আমরা a থেকে b এই বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব যে b থেকে c এর দিকে যদি আমি, বা b তৈরির যে হার এই মধ্যবর্তী যে অবস্থাটা আছে, এই মধ্যবর্তী অবস্থাটা তৈরির জন্য আমাদের যে হার, সেটা যদি আমি এখানে নির্ণয় করি, তাহলে দেখেন যে ক্ষুদ্র সময়ে এই বি যে আছে, এই বি এর ঘনমাত্রা কিরকম পরিবর্তন হয় সেটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তাহলে দেখেন, এই জন্য দেখেন আপনারা এখানে যে এই বিক্রিয়ার দিকে হচ্ছে আপনাদেরকে তাকাতে হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য দেখেন যে এই যে বি, এই বি হচ্ছে যে এই এ থেকে বি, যখন এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে মানে এই k1 ধ্রুবক বিশিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বি মানে বিক্রিয়ার হার, তাহলে হচ্ছে আমাদের k1, তাহলে বিক্রিয়ার হার হচ্ছে আমাদের k1। তাহলে এই বিক্রিয়ার হার সমান সমান আমরা কি লিখতে পারি, বিক্রিয়ার হার সমান সমান লিখতে পারি k1 হচ্ছে যে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আমাদের a। আবার বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হার এই এখন আমাদের এই দ্বিতীয় বিক্রিয়ার হার মানে বি থেকে সি তৈরির হার হচ্ছে আমাদের k2 হার ধ্রুবক, তাহলে হার ধ্রুবক, তাহলে এটা হচ্ছে কি আমাদের বি এর ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখন এখানে প্রথমে এই k1 হার ধ্রুবক বিশিষ্ট বিক্রিয়ার হার হচ্ছে আমাদের কার উপর ডিপেন্ড করে, এই বিক্রিয়ক a এর উপর ডিপেন্ড করে। এই a এর ঘনমাত্রা যত বেশি হবে, b এর ঘনমাত্রাও সেই ঠিক পরিমাণে উৎপন্ন হবে আমাদের। আবার এখানে যখন এই k2 বিক্রিয়ার হার মানে হার নির্ণয় করার জন্য, দ্বিতীয় বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য আমাদের বিক্রিয়ক হিসেবে ব্যবহার হয় b। এখন দেখেন, এইখানে আমরা খুব সহজেই শুধু a এর ঘনমাত্রা দিয়ে বিষয়টা হচ্ছে কি আমরা চিহ্নিত করতে পারছি, কিন্তু এখানে আমাদের ওই বিষয়টা হবে না। এখানে হচ্ছে আমাদের দুই ধরনের হার আমরা দেখতে পাবো। এখন এই b যখন হিসাবে উৎপাদ হিসেবে ব্যবহার হয়, উৎপাদ হিসেবে কখন ব্যবহার হয়, যখন এ আর বি, এ বিক্রিয়া করে বি উৎপন্ন করে, তখন হচ্ছে বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে কি আমাদের বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়কের পরিমাণটা যেহেতু আমাদের বৃদ্ধি পায়, তাহলে এখানে হবে আমাদের প্লাস, এবং এ থেকে বি উৎপাদ তৈরির জন্য আমাদের হার হচ্ছে আমাদের k1 এর ঘনমাত্রা। তাহলে হচ্ছে আমাদের k1 হচ্ছে এর ঘনমাত্রা। এখন দেখেন, আবার এই বিটা কি করে, যখন সি উৎপাদটা তৈরি করে, তখন এই বিটা হচ্ছে আমাদের বিক্রিয়ক আর সিটা হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে এই বিক্রিয়ার হার বি থেকে সি তৈরির হার হচ্ছে আমাদের k2 হচ্ছে বি এর ঘনমাত্রা। তাহলে হচ্ছে k2 বি এর ঘনমাত্রা। এখন এখানে সাইনটা প্লাস হবে না মাইনাস। তাহলে দেখেন, এইখানে বি এর যে ঘনমাত্রা, এই বি এর ঘনমাত্রাটা কি হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে কিন্তু যখন সি তৈরি করবে, তখন বি এর ঘনমাত্রাটা কমে যাবে। তাহলে বি এর ঘনমাত্রাটা কমে যাওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে এই বিষয়টা হচ্ছে আপনারা যত দূর আগাবেন, এখন এই দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় পর্যন্ত আপনাদের এই কথাটা বারবার পড়তে হবে যে কোনো একটা বিক্রিয়ার মানে এই যে সক্রিয়তার যে জটিল অবস্থা বা মধ্যবর্তী অবস্থা, যখন আমরা এর ঘনমাত্রাটার কিরূপ পরিবর্তন হচ্ছে এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের এভাবে হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। যখন বিক্রিয়ক হিসাবে আমাদের এই মধ্যবর্তী অবস্থাটা থাকবে, তখন হচ্ছে আমাদের প্লাস, এবং যখন বিক্রিয়ক হিসেবে থাকলে মাইনাস, এবং উৎপাদ হিসেবে থাকলে আমাদের হচ্ছে কি প্লাস। দেখেন এখানে বি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ হিসেবে আছে, এই জন্য হচ্ছে আমাদের প্লাস, এবং প্রথম বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কার উপর ডিপেন্ড করে, এ এর ঘনমাত্রার উপর, এই এ এর ঘনমাত্রার উপর। দ্বিতীয় বিক্রিয়ার হার ধ্রুবক, দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে আমাদের বি থেকে সি তৈরির হার। এটা এই বিক্রিয়ার
বিক্রিয়ক হচ্ছে বি, তাহলে এই বিক্রিয়ক বি এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করতেছে এবং বি যেহেতু হচ্ছে কি সময়ের সাথে সাথে কমে যাচ্ছে, এই জন্য এখানে হচ্ছে আমাদের মাইনাস। তাহলে দেখেন এখানে আমাদের এইখানে বি আছে, এই বি এর পরিবর্তনটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এখন আমরা কি কাজটা করব, এখন হচ্ছে আমরা এই ডিবি ডিভাইডেড বাই ডিটি, এখন আমরা দেখেন এই এ এর ঘনমাত্রাটার মান আমরা পাইছি 2 নম্বর সমীকরণ থেকে, এই এ এর ঘনমাত্রাটার মান আমরা এখানে বসাই দেব। তাহলে k1 a নট ই পাওয়ার k1 t মাইনাস k2 বাই বি। তখন আমরা এটা কি করলাম, শুধু হচ্ছে এই এ এর ঘনমাত্রার জায়গায় আমরা এখানে কি বসাই দিলাম, এটা হচ্ছে আমাদের এ এর ঘনমাত্রা, আমরা মানটা হচ্ছে আমরা এখানে বসাই দিলাম। এখন আমাদের যে বিষয়টা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা এখানে দেখেন এই যে মাইনাস k2 বাই বি আছে না, এটা হচ্ছে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো, যে মাইনাস ডিবি বাই ডিটি, আমরা কি করতেছি মাইনাস এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতেছি, তাহলে k2 বি হয়ে যাবে এবং এদিকে থাকতেছে আমাদের k1 এ এর ঘনমাত্রা ই টু দি পাওয়ার k1 টি। এখন দেখেন এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে আমাদের একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে আমরা উভয় পাশে, আমরা সমীকরণের উভয় পাশে ই টু দি পাওয়ার k2 বাই টি এই পদটা হচ্ছে আমরা গুণ করব। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের উভয় পাশে আমরা কি গুণ করব, ই টু দি পাওয়ার k2 টি হচ্ছে আমরা এখানে গুণ করব। তাহলে গুণ করলে কি আসে দেখা যাক। তাহলে ডিবি, এখানে বি এর ঘনমাত্রা হবে প্রতিটাতেই, যে বি এর ঘনমাত্রাটা কিরকম পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি ডিবি এর ঘনমাত্রা ডিটি। আর দেখেন এখন আমরা কি বললাম, যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের উভয় পাশে কি গুণ করতে হবে, ই টু দি পাওয়ার k2 বাই টি হচ্ছে আমাদের গুণ করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার k2 বাই টি প্লাস k2 বি ই টু দি পাওয়ার k2 টি। আর দেখেন এই সমীকরণের ডান পাশে হচ্ছে কি আমাদের এই, যেহেতু হচ্ছে আমরা উভয় পাশে আমরা গুণ করতেছি, তাহলে উভয় পাশে আমাদের গুণটা দেখাই দিতে হবে, মাইনাস কেটি ইন্টু হচ্ছে মাইনাস k2 টি। এটা আমরা কি করলাম, যে এটা হচ্ছে গুণ করে এখন দেখেন আমরা এইখানে একটা সূত্র পাইছি। কিরকম সূত্র দেখেন, আমরা জানি যে ইন্টিগ্রেশন মানে এই ডি এক্স ইউভি, এই যে আমাদের একটা অন্তরীকরণের যে সূত্র আছে, এটাকে আমরা কি করি, যখন এটাকে আমরা যখন অন্তরীকরণ করি তখন হচ্ছে কি আমরা ইউকে স্থির রেখে কাকে অন্তরীকরণ করি, ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করি, প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করি, ইউকে হচ্ছে আমরা অন্তরীকরণ করি। দেখেন এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই হবে, কারণ দেখেন এইখানে আমরা এখানে ডি বাই ডিএক্স, এখানে এক্স এর বদলে এখানে আছে আমাদের কি টি আছে, তাহলে এই যে আমাদের বিটা আছে এটাকে আমি যদি আলাদা করে লিখি আর কি, এখানে দেখেন ডি বাই ডিটি, দেখেন আমরা এখানে কি জানি যে ডি বাই ডিএক্স সমান সমান আমরা জানি, আর ইউভি এই যে সূত্র আছে এখানে এক্স এর বদলে এখানে আমরা কি কার সাপেক্ষে অন্তরীকরণ করব, টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব তখন এইখানে বি একটা পদ আছে এবং আরেকটা পদ আছে ই টু দি পাওয়ার k2 টি। তাহলে দেখেন আপনারা এইখানে দেখেন এইখানে আমাদের ইউভি সূত্রটা অ্যাপ্লাই হলো। কেমনে অ্যাপ্লাই হলো দেখেন, আমি একটু আপনাদেরকে যদি ভাঙি দেই, যে এইখানে আমাদের এই এই পদটা হচ্ছে ইউ এর পদ এবং এই বি এর পদটা হচ্ছে আমাদের ভি এর পদ। তাহলে দেখেন যখন আমরা এই ইউকে স্থির রাখলাম, মানে এই যে ইউ হচ্ছে আমাদের স্থির, এই ইউকে স্থির রাখলাম, এবার আমরা অন্তরীকরণ করতেছি কাকে, ভিকে অন্তরীকরণ করতেছি। তাহলে ভিকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, এই যে
ভিকে অন্তরীকরণ করলে ডি বাই ডিএক্স ভি, এই দেখেন ডি বাই বি ইন্টু হচ্ছে কি ডিটি। যেহেতু আমাদের এখানে ভি বলতে হচ্ছে বি এর ঘনমাত্রা। এখন আমরা কাকে প্লাস, এই যে এখানে হচ্ছে আমাদের এই যে প্লাস, এখন আমরা কি করব, এখন আমরা ভি কে স্থির রাখবো। তাহলে ভি কে স্থির, এই যে আমাদের এই বি পদটা হচ্ছে আমাদের এখানে স্থির। এখন আমরা কাকে অন্তরীকরণ করব, এখন আমরা হচ্ছে ইউ কে অন্তরীকরণ করব। তাহলে ইউ কে অন্তরীকরণ করলে কি হয়, আমাদের ইউ কে অন্তরীকরণ করলে আমাদের ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমাদের ই টু দি পাওয়ার এক্স এ হয়। যেহেতু এখানে এক্স বলতে আমাদের কি আছে কে টু টি, যেহেতু আমাদের এক্স বলতে এখানে এক্স না, এক্স বলতে হচ্ছে আমাদের কে টু টি, যেহেতু আমরা অন্তরীকরণটা করতেছি টি এর সাপেক্ষে, তাহলে টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে আমাদের 1, আর কে টু হচ্ছে আমাদের ধ্রুবক, এই জন্য এখানে এই যে ধ্রুবকটা হচ্ছে আমাদের সামনে আসে। আর ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, এবং কে টু টি কেও আবার অন্তরীকরণ করলে হয় আমাদের কে টু। আশা করি হচ্ছে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের ডান দিকে কে আছে, ডান দিকে হচ্ছে আমাদের এই পদটা আছে। তাহলে ডান দিকের পদটা আমি একটু লিখি, তাহলে কে টু এ নট, আর এখানে দেখেন এই ই আর ই, তাহলে এই ই আর ই মধ্যে যদি আমি এখানে কমন নেই, তাহলে আমার থাকতেছে এখানে যেহেতু এই কে টু টিটা হচ্ছে প্লাস আকারে আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতেছি কে টু টি মাইনাস কে ওয়ান, এটা হচ্ছে আমাদের কি কে ওয়ান, এখানে কে ওয়ান ছিল কে ওয়ান টি। এখন দেখেন আমরা এইখানে যা কাজটা করব, এখন আমরা এই যে ডিটি যে পদটা আছে না, এই ডিটি পদটাকে আমরা সমীকরণের ডান দিকে নিয়ে যাব। তাহলে ডিটি পদটাকে আমরা কি করতেছি, সমীকরণের ডান দিকে নিয়ে যাচ্ছি। ডিটি পদটাকে যদি সমীকরণের ডান দিকে নিয়ে যাই, তাহলে এখানে আমরা আরেকটু কাজ করব, যে এখানে হচ্ছে আমাদের এখানে আমাদের কে ওয়ান ছিল, এটা হচ্ছে আমাদের কি কে ওয়ান ছিল, এই দেখেন এখানে হচ্ছে আমাদের কে ওয়ান ছিল। তাহলে কে ওয়ান এ নট ই টু দি পাওয়ার, এখানেও আছে কি আমাদের টি, এখানেও হচ্ছে আমাদের এখানে আছে কি টি। তাহলে এই টি টি আমরা যদি ব্র্যাকেটের বাইরে যদি আমি কমন নেই, তাহলে এখানে আমরা লিখতে পারি কে টু মাইনাস কে ওয়ান, এরকম ভাবে আমরা কি লিখতে পারি। টিটা হচ্ছে কি আমরা বাইরে লিখলাম। এখন এই টোটাল পদটার এই ডিটিটা এদিকে গিয়ে কি হবে, আমাদের গুণ হবে, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখেন আমরা এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণে আমরা কি করব, আচ্ছা আমি আরেক লাইন লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যে টি, আচ্ছা আরেক লাইন লেখার দরকার নাই। এখানে দেখেন আমাদের এইখানে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করি, এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন, তাহলে ইন্টিগ্রেশন যদি আমি ব্যবহার করি, তাহলে ইন্টিগ্রেশন আমরা জানি যে ইন্টিগ্রেশন যদি আমি 1 কে ডিএক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ মানে সমাকলন করি, তাহলে হচ্ছে আমাদের যার সাপেক্ষে সমাকলন করা হয় সেই পদটা এখানে আমাদের বসে। তাহলে দেখেন আমরা এখানে আছে ডি, এখানেও আছে কি ডি, আর অতিরিক্ত পদ এখানে এক্স যা, আর এটাকে আমরা যদি এক্স যদি কল্পনা করি, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে যদি আমি এক্স কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি এই সূত্রে অ্যাপ্লাই করে, আমরা যদি এখানে মনে মনে একটা 1 কল্পনা করি, তাহলে 1 এর সাথে কোনো কিছু গুণ করলে যেহেতু 1ই হয়, তাহলে ওই হিসেবে আমরা এখানে লিখতে পারি যে কি লিখতে পারি, যে বি এর ঘনমাত্রা ই টু দি পাওয়ার কে টু টি। আর দেখেন ডান দিকে কি হচ্ছে, ডান দিকে এই কে ওয়ান এ নট এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক পদ, তাহলে এই ধ্রুবক পদগুলোকে আমরা বাহিরে রাখলাম, ধ্রুবক পদগুলোকে হচ্ছে আমরা বাহিরে রাখলাম। এবং দেখেন এই ইন্টিগ্রেশনটা কাকে করতে হবে, এই ই টু দি পাওয়ার কে টু মাইনাস কে ওয়ান ডিভাইডেড বাই টি, এটাকে কার সাপেক্ষে করতে হচ্ছে, টি এর সাপেক্ষে, ডিটি এর সাপেক্ষে আমরা করতেছি। তাহলে এখন আমরা আরেকটা সূত্র জানি, যে ই টু দি পাওয়ার এম এক্স সমান সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স, আর এখানে কার সাপেক্ষে করা হয়, এক্স এর সাপেক্ষে। কিন্তু আমাদের এই সমীকরণে কার সাপেক্ষে করা হচ্ছে, এখানে আমাদের এক্স এর বদলে টি এর সাপেক্ষে করা হচ্ছে, আর এখানে এক্স এর বদলে দেখেন এখানে আমাদের কি আছে, টি আছে, আর এখানে এম বলতে হচ্ছে আমাদের কে টু মাইনাস কে ওয়ান হচ্ছে আমাদের এম। তাহলে এই ই টু দি পাওয়ার এম এক্স কে আমরা যখন সমাকলন করি, তখন আমরা কি জানি, যে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম, আমরা এটা ইন্টিগ্রেশনের সূত্র থেকে আমরা জানি।
তাহলে এখন আমরা যদি এখানে এই ই টু দি পাওয়ার এম এক্স এই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা দেখতেছি ই টু দি পাওয়ার এম এক্স বলতে এম বলতে এখানে হচ্ছে আমাদের কে টু বাই কে ওয়ান, আর এক্স বলতে এখানে হচ্ছে কি আমাদের টি ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি আমাদের এম, এম বলতে হচ্ছে আমাদের কে টু বাই কে ওয়ান। তাহলে দেখেন আমরা যেহেতু ইন্টিগ্রেশন এখানে লিমিট ব্যবহার করি নাই, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা ধ্রুবক পদ নিয়ে আসতে হবে। আমি ধ্রুবক ধরে নিলাম হচ্ছে সি, এই সিটা হচ্ছে কি আমাদের এখানে সমাকলন ধ্রুবক। এখন আমরা এখান থেকে যা কাজটা করব, যে এই যে সি এর যে মান আছে, এই সি এর মানটা হচ্ছে আমাদের এখান থেকে বাইর করতে হবে। আমাদের ধ্রুবকের মানটা হচ্ছে এখানে আমরা বাইর করতে হবে। তাহলে এখানে আমাদের সমীকরণটা হচ্ছে, আমরা আগে নিয়েছিলাম 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের একটা 3 নম্বর সমীকরণ। তাহলে এই সি এর মানটা বাইর করার জন্য আমরা যে কাজটা করি, যে বিক্রিয়ার শুরুর দিকে চলে যাই। এই যে বিক্রিয়ার শুরুর দিকে যখন আমরা চলে আসছি, যখন টি ইকুয়াল 0 ছিল, যখন হচ্ছে আমাদের কি ছিল, টি ইকুয়াল 0 যখন 0 ছিল, তখন আমাদের এই বি এর মানটা কত ছিল, বি এর মানটা হচ্ছে কি আমাদের 0 ছিল। তাহলে আমাদের এই যে সমীকরণটা আছে, এই 3 নম্বর সমীকরণে আমরা যদি বি এর মানটা 0 বসাই দিই, এই বি এর মানটা হচ্ছে, বি এর ঘনমাত্রা হচ্ছে কি আমাদের 0, আর এই 0-র সাথে কোনো কিছু গুণ করলে অবশ্যই এটা হয়ে যাবে কি আমাদের 0 হয়ে যাবে। তারপরও এই টি এর মানটা এখানে যদি আমি বসাই দিই কে টু ইন্টু 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি আমাদের 1, 1 এর সাথে 0 গুণ করলে আমাদের 1ই হয়। আবার দেখেন এইখানে আমাদের কি আছে, এইখানে হচ্ছে আমাদের কে ওয়ান এ নট, আর এখানে দেখেন টি এর মানটা হয়ে গেছে কি আমাদের 0। তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে হচ্ছে আমাদের 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 0, আর নিচে হচ্ছে আমাদের কে টু মাইনাস কে ওয়ান। তাহলে এটা সমান সমান এখানে প্লাস আছে আমাদের সি। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের সি এর মানটা দরকার, তাহলে সি এর মানটা যেহেতু দরকার, তাহলে এটাকে আমি বাম দিকে রাখলাম, আর পুরো পদটাকে আমি একবারে বাম দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই পদটাকে আবার যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে কি আমাদের মাইনাস মাইনাস কে ওয়ান এ নট ডিভাইডেড বাই কে টু মাইনাস কে ওয়ান। এটা হচ্ছে কি আমাদের এই সি এর মানটা হচ্ছে আমরা বাইর করলাম। তাহলে এখানে সি, আর অথবা এই পদটাকে আপনারা পুরোটা বাম দিকে নিয়ে আসতে পারেন। এখন এই যে সি এর মানটা পাইলাম, এখন যদি আমি এটা 3 নম্বর সমীকরণে বসাই দিই, এই সি এর মানটা আমি কি করব, 3 নম্বর সমীকরণে যদি হচ্ছে আমি বসাই দেই, তাহলে দেখেন কি আসে আমাদের, এখানে আসে বি এর ঘনমাত্রা ই টু দি পাওয়ার কে টু বাই টি ইকুয়াল কে ওয়ান এ নট ই টু দি পাওয়ার কে টু মাইনাস কে ওয়ান টি কে টু মাইনাস কে ওয়ান। এখন আমরা যদি এখানে সি এর মানটা বসাই দিই, তাহলে সি এর মান সমান সমান আমরা কি জানি, মাইনাস কে ওয়ান এ নট ডিভাইডেড বাই কে টু মাইনাস হচ্ছে আমাদের কে ওয়ান। তাহলে দেখেন আমাদের এইখানেও আছে আমাদের কি, এখানেও হচ্ছে আমাদের কে ওয়ান কে টু মাইনাস কে ওয়ান আমাদের লবে আছে, সরি হরে আছে। এখানেও আমাদের হরে আছে কি আমাদের কে টু মাইনাস কে ওয়ান আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা হরে হচ্ছে কে টু মাইনাস কে ওয়ানটাকে হচ্ছে কি কমন নিতে পারি। আবার দেখেন আমাদের লবে এখানে আছে আমাদের কে ওয়ান এ নট, এখানেও আছে আমাদের কে ওয়ান, এটা হচ্ছে কে ওয়ান, এই যে কে ওয়ান, এটাও হচ্ছে আমরা কমন নিতে পারি। এখন কমন নেওয়ার পরে আমাদের কি থাকতেছে, কমন নেওয়ার পরে এখানে থাকতেছে আমাদের ই টু দি পাওয়ার কে টু মাইনাস হচ্ছে আমাদের কে ওয়ান, আর এখানে থাকতেছে মাইনাস, এই টোটাল পদটা কমন হয়ে গেছে, তাহলে এখানে থাকতেছে আমাদের ওয়ান। আর বাম দিকে সমীকরণের বাম দিকে আছে আমাদের বি ই টু দি পাওয়ার কে টু বাই টি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই বি এর ঘনমাত্রাটা বাইর করা। তাহলে এই বি এর ঘনমাত্রাটা বাইর করার জন্য আমরা এখানে কি করব, এই বি এর ঘনমাত্রাটা বাইর করার জন্য আমরা এইখানে দেখেন আমাদের অতিরিক্ত একটা পদ আছে ই টু দি পাওয়ার কে টু বাই টি। এখন এই ই টু দি পাওয়ার কে টু বাই টি, এখন যদি আমি সমীকরণের উভয় পাশে যদি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টু বাই টি যদি আমি গুণ করে দেই, তাহলে ই টু দি পাওয়ার কে টু টি আছে, আর আমি মাইনাস ই টু দি পাওয়ার কে টু টি গুণ করে দিলাম, কারণ এখানে আমাদের শুধু বি এর ঘনমাত্রার পদটা মান জানা দরকার। এই পদটাকে ভিনিশ করার জন্য আমি এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের কে ওয়ান
এ নট এর ঘনমাত্রা K2 মাইনাস হচ্ছে আমাদের K1। আর এইখানে দেখেন, এইখানে হচ্ছে ই, এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের টি ছিল। এটাকে যদি আমি একবারে গুণ করে দেই, যে K2 টি মাইনাস K1 টি, আর দেখেন এইখানে ই টু দি পাওয়ার মাইনাস K2 টি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস K2 টি গুণ করে দিলাম। আসলে এখানে ই টু দি পাওয়ার, এইখানে যদি আমি এই যে ই টু দি পাওয়ার মাইনাস K2 টি আপনাদের যদি দেখাই, তাহলে দেখেন এটা হচ্ছে কি একবার এর সাথে গুণ হবে, একবার হচ্ছে কি ওয়ানের সাথে গুণ হবে। আমি একটা লাইন গ্যাপ দিয়ে করতেছি, আপনারা একটা লাইন হচ্ছে কি বেশি করে লিখবেন, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস K2 বাই হচ্ছে কি টি। তাহলে দেখেন এটা লাইন হচ্ছে এখানে হবে না, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তাহলে উভয় পাশে আমি কি করলাম, উভয় পাশে হচ্ছে আমি ই টু দি পাওয়ার মাইনাস K2 টি দিয়ে গুণ করলাম। এখন আমরা এখানে যে কাজটা, এই পদটা তো ভিনিশ হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে আমাদের সমীকরণের বাম পাশে থাকতেছে বি এর ঘনমাত্রা, ডান পাশে থাকতেছে আমাদের K1 এ নট K2 মাইনাস K1। আর দেখেন এইখানে যা বিষয়টা হচ্ছে, এখানে হচ্ছে ই আর ই, আমাদের বেসটা যেহেতু একই, তাহলে বেস যেহেতু একই, তাহলে আমরা একটা বেস কমন নিতে পারি। একটা বেস কমন নিয়ে ই টু দি একটা বেস কমন নিয়ে K2 টি মাইনাস K1 টি, আর এখানে আছে কি মাইনাস, যেহেতু গুণ আছে এই জন্য হচ্ছে কি প্লাস, প্লাস আর এই মাইনাস হচ্ছে এখানে মাইনাস K2 টি, আর এখানে আছে কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এখন দেখেন এখানে মাইনাস K2, এখানে প্লাস K2 হচ্ছে কি কাটা যায়, কাটা গিয়ে এখানে যা থাকতেছে সেটা হচ্ছে আমাদের বি এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে K1 এ নট ডিভাইডেড বাই K2 মাইনাস K1। আর এখানে থাকতেছে শুধু ইর পাওয়ার হচ্ছে কি মাইনাস K1 টি মাইনাস ইর পাওয়ার হচ্ছে কি মাইনাস K2 টি। এই যে আমরা সমীকরণটা পেলাম, এটা হচ্ছে আমাদের আগে ছিল হচ্ছে 3 নম্বর সমীকরণ ছিল আমাদের, আচ্ছা 2 নম্বর সমীকরণ ছিল না, এই 3 নম্বর সমীকরণ ছিল আগে আমাদের। এখন এটা হচ্ছে আমাদের একটা 4 নম্বর সমীকরণ। এখন দেখেন আমরা যদি এইখানে দেখেন আমরা এ এর ঘনমাত্রাটা পাইছি, এখানে আমরা কিসের ঘনমাত্রা পাইলাম, বি এর ঘনমাত্রা পেলাম। এখন এই এ এর ঘনমাত্রা, এখানকার এ এর ঘনমাত্রা, এখানকার বি এর ঘনমাত্রা আমরা যদি সমীকরণ 1 এ বসাই দেই, তাহলে এখান থেকে আমরা কিসের ঘনমাত্রা পাবো, সি এর ঘনমাত্রা পাবো। তাহলে সি এর ঘনমাত্রাটা এখন আমাদের কি করতে হবে, বাহির করতে হবে। তাহলে দেখেন আমরা এই যে 1 নম্বর সমীকরণটা দেখেন আপনাদের, এই যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের এরকম ছিল যে এ নট ইকুয়াল এ এর ঘনমাত্রা যোগ বি এর ঘনমাত্রা যোগ সি এর ঘনমাত্রা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সি এর ঘনমাত্রা বাইর করা। তাহলে এই পদটাকে আমি এইদিকে নিয়ে আসলাম, সি এর ঘনমাত্রা, আর এদিকে আসলে কি হচ্ছে এ নট, তাহলে এটা এদিকে আসলে হবে আবার মাইনাস এ, এটা হচ্ছে কি মাইনাস বি এর ঘনমাত্রা। এখন দেখেন এইখানে এ নট, এই এ নট তো আমাদের থাকলো, এটা হচ্ছে আমাদের আদি ঘনমাত্রা, মাইনাস এ এর ঘনমাত্রা আমাদের কি ছিল, দেখেন এইখানে আপনারা যে এ এর ঘনমাত্রাটা হচ্ছে এখানে এ নট, এ এর ঘনমাত্রা হচ্ছে এ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস K1 টি। আবার বি এর ঘনমাত্রা মাইনাস, বি এর ঘনমাত্রা আমরা এখান থেকে এই সমীকরণ থেকে পেলাম যে বি এর ঘনমাত্রা সমান সমান হচ্ছে আমাদের K1 এ নট K2 মাইনাস K1, এখানে থাকছে যে ই মাইনাস K1 টি মাইনাস ই টু দি পাওয়ার K2 বাই টি। দেখেন এটা হচ্ছে কি আমাদের 5 নম্বর সমীকরণ। এখন আমরা এ এর ঘনমাত্রারও মান জানি, বি এর ঘনমাত্রারও মান জানি, সি এর ঘনমাত্রারও মান জানি। তাহলে এখন সময়ের সাথে, এই যে সময়ের সাথে যদি আমরা এ বি সি এর ঘনমাত্রা কিভাবে পরিবর্তিত হয় সেটা যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ।
আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি, সময়, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি আমাদের ঘনমাত্রা। ঘনমাত্রা নিয়ে আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা কি দেখতে পাবো এখানে। তাহলে আমরা দেখেন, আমরা এই যে বিক্রিয়াটা আমরা এখানে লিখছি, এইখানে দেখেন, এইখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের, আচ্ছা আমি এখানে একটু লিখে রাখি যে আমাদের প্রথম বিক্রিয়াটা কি ছিল, এ থেকে বিতে তৈরি হচ্ছে, বি থেকে সিতে তৈরি হচ্ছে, আমাদের এটা ছিল আমাদের ধারাবাহিক বিক্রিয়া। তাহলে দেখেন আমাদের শুরুতে এ যখন বিক্রিয়া যখন শুরু হয় নাই তখন কি ছিল, আমাদের এ এর ঘনমাত্রাটা বেশি ছিল, এ এর ঘনমাত্রাটা কি ছিল, বেশি ছিল। তাহলে দেখেন এ এর ঘনমাত্রাটা এই ধরেন এইখানে ছিল আমাদের। তাহলে সময় যত যাচ্ছে তত তো বি উৎপন্ন হচ্ছে, আবার সি উৎপন্ন হচ্ছে। তাহলে সময় যত যাবে এর যে ঘনমাত্রা আছে, এর ঘনমাত্রাটা হচ্ছে কি আমাদের কমতে কমতে যাবে। এদিকে সময় বাড়তেছে, এদিকে কি এর ঘনমাত্রাটা হচ্ছে কি কমতেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এর একটা হচ্ছে কি রেখা। এর ঘনমাত্রা কিরকম পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে সময় যত যাচ্ছে এর ঘনমাত্রা তত বাড়তেছে। এবার আসেন যে বি এর ঘনমাত্রা, এই যে বি এর ঘনমাত্রা। তাহলে দেখেন এই বি এর ঘনমাত্রা শুরুতে কি ছিল, এর ঘনমাত্রা তো কোনো একটা ছিল, আমরা ধরে নিলাম এর ঘনমাত্রা এই পর্যন্ত ছিল। আর বি এর ঘনমাত্রা শুরুতে কিন্তু কি ছিল, জিরো ছিল। বি এর ঘনমাত্রা শুরুতে কি ছিল, জিরো ছিল। এখন দেখেন বি এর ঘনমাত্রা সময়ের সাথে সাথে কি করে, সময়ের সাথে সাথে বাড়ে। এই পর্যন্ত এসে বাড়লো যখন এ থেকে বি তৈরি করে, মানে এ থেকে যখন বি তৈরি করে তখন তো বি তো উৎপাদ, তাহলে উৎপাদের পরিমাণ সময়ের সাথে সাথে বাড়বে। তাহলে এই উৎপাদের পরিমাণটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে বাড়তেছে। যখন সি আবার তৈরি করতেছে তখন আবার কি করতেছে, এই বি এর পরিমাণটা হচ্ছে আমাদের কমে যাচ্ছে। এখন আসেন এটা হচ্ছে কি আমাদের বি এর গেল ঘনমাত্রা কিভাবে পরিবর্তন হচ্ছে। এখন সি দেখেন, সি হচ্ছে আমাদের মেইন উৎপাদের পরিমাণটা কি হচ্ছে আমাদের ক্রমাগত বাড়তেই থাকে। তাহলে দেখেন এখানে হচ্ছে কি সি এর উৎপাদটা হচ্ছে কি ক্রমাগত বাড়তে 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 এই যে এ এর ঘনমাত্রাকে অতিক্রম করে এ এর সমান অনুপাতে হচ্ছে কি সি এর ঘনমাত্রাটা হচ্ছে বাড়তেই থাকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সি এর ঘনমাত্রা। এই রেখচিত্রগুলো হচ্ছে আপনারা কিন্তু কি করবেন না, এই এ থেকে কিন্তু উপরের দিকে যাবে না সি এর ঘনমাত্রা। কারণ এর মানে ওই যে আপনাদেরকে একটা টাকার উদাহরণ দিয়েছিলাম, আপনার কাছে আছে 10 টাকা, আপনার বোনকে দিচ্ছেন হচ্ছে যে আপনার বোনকে দিচ্ছেন হচ্ছে 5 টাকা এবং ভাইকে দিচ্ছেন 2 টাকা, আপনার কাছে অবশিষ্ট আছে 3 টাকা। তাহলে আপনার টোটাল যে আপনাদের দান, যে এই দানটা কি হচ্ছে, টোটাল দানটা হচ্ছে যে 60 টাকা। তাহলে এই 60 টাকাটা কোনো সময় হচ্ছে কি 10 টাকার বেশি না। তাহলে অনুরূপভাবে এর যে ঘনমাত্রাকে কোনোভাবে অতিক্রম করে যাবে না হচ্ছে আমাদের সি এর ঘনমাত্রা। তাহলে এইভাবে আমরা অঙ্কন করব। তাহলে এটা বাংলা কথাগুলো নোটে দেওয়া আছে যে সময়ের সাথে সাথে এর ঘনমাত্রা হ্রাস পায়, বি এর ঘনমাত্রা প্রথমে বাড়ে, তারপর হচ্ছে কি কমে, সি এর ঘনমাত্রা প্রথম থেকে কি হচ্ছে আমাদের বাড়তেই থাকে। তাহলে এই ছিল। তাহলে এখান থেকে আমরা এখন এই কোনো একটা বিশেষ প্রাথমিক ঘনমাত্রা নিয়ে টি সময়ে যে কোনো দুটি ঘনমাত্রা যদি আমরা এই যে এ আর বি এর ঘনমাত্রা জেনে, এই আমি সমীকরণের মাধ্যমে আমরা যে বাইর করলাম এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা, যদি জেনে সি এর ঘনমাত্রাটা বাইর করে আমি যদি কি করি, এগুলো যদি আমরা 2 এবং 3 নংয়ের সাহায্যে আমরা হচ্ছে যে সমীকরণের হারগুলো হচ্ছে কি আমরা বাইর করতে পারি। মানে এই যে সমীকরণের যে হার নির্ণয়ের যে সমীকরণগুলো ছিল, যে এই যে আমরা যখন এ এর ঘনমাত্রা কিভাবে বার করছিলাম, ওই গেল এই যে 2 নাম্বার, আর দেখেন এ আর বি এর ঘনমাত্রা, তাহলে 3, এটা হচ্ছে কি আমাদের 4 নাম্বার। তাহলে এই 4 নাম্বার সমীকরণে এগুলো যদি আমি বসাই দেই মান জেনে, তাহলে আমরা কি পাবো, হার ধ্রুবকের সমীকরণ পাবো। মানে এখানে আমাদের K1 এবং K2 এর মান জানা দরকার। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ধারাবাহিক বিক্রিয়ার যে গতিবিদ্যা আছে, ধারাবাহিক বিক্রিয়ার গতিবিদ্যা আমরা এখান থেকে আলোচনা করলাম। আসলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে, মানে এনার্জিটা মানে কমে যাচ্ছে শেষের দিকে এসে। আর আমরা এই লেকচারের মধ্য দিয়ে রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের হচ্ছে যে যতগুলো প্রশ্ন আমি এখানে সিলেক্ট করেছি তার সবগুলো হচ্ছে আমরা এখানে দেখাইছি, শুধু একটা বাদ দিয়ে যে সমান্তরাল বিক্রিয়ার গতিবিদ্যা। তাহলে সমান্তরাল বিক্রিয়ার গতিবিদ্যা যেহেতু হচ্ছে আমাদের 22 সালে আসছিল,
তাহলে আমরা এটাকে এখানে অ্যাভয়েড করতেছি। আমরা যেহেতু এটা আমাদের 23 সালের জন্য গুরুত্বপূর্ণ না, আমি এখানে অনেক প্রশ্নই আছে যেগুলো 22 সালে আসছিল, সবগুলো হচ্ছে করাইছি। করানোর একটা কারণ আছে, মানে ওই প্রশ্নগুলো আপনাদের জানা দরকার। একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন রিলেটেড আছে। তাহলে আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।